আসসালামু আলাইকুম ভালোবাসার ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? বিজনেস টাইটানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জামাল উদ্দিন রাজু। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী যারা আছেন তাদেরকে নিয়ে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। কথা বলবো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রের বেসিকলি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে সমাস। তো এই সমাস শুরু করার আগে আপনারা কে কোত্থেকে দেখছেন এবং কার কলেজ কোনটা একটু জানিয়ে দেন, আমরা একে অপরকে চিনে ফেলি। হ্যাঁ, শোনা যাচ্ছে, ধন্যবাদ। আমরা একটু দেখব কারা কোত্থেকে দেখছেন, একটু বন্ধুদেরকে জানিয়ে দেন। আমরা শুরু করে দিচ্ছি এবং আমরা আজকে সমাসের এই ক্লাসটা শেষে কিছু প্র্যাকটিস করব বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে, যে আসলে সমাজটা মোটামুটি একটু মনোযোগ দিয়ে পড়লে খুব কঠিন না আসলে। তো মোটামুটি একটু পড়াশোনা করলে ইনশাআল্লাহ পারা যাবে আশা করছি। তো আজকের টপিক যেহেতু সমাস, আমরা সমাসে এই কোশ্চেনগুলো আমরা সলভ করবো। বিগত বছরের কোশ্চেন যেগুলো আছে এগুলো বেশ বাক্য কী হচ্ছে, কোন সমাস হচ্ছে, এগুলো আমরা দেখব। এবং এই দেখার ক্ষেত্রে আমরা যেটা বুঝবো যে আমাদের আসলে খুব একটা বেগ পেতে হবে না যদি মোটামুটি আমাদের সমাসের বেসিক আলোচনাটুকু আমাদের জানা থাকে আশা করছি। ওকে, রিফাত শুনছেন মানিকগঞ্জ থেকে। আর কে কোত্থেকে শুনছেন আপনাদের কলেজের নাম কি একটু জানিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। তো সমাসের ক্ষেত্রে আমরা বেসিক জিনিসটা শিখি, শুরু করেন। বেসিক অনেক বিষয় আমরা মোটামুটি জানি। আমরা পূর্বপদ, পরপদ, সমাস বাক্য, বেশ বাক্য, সমস্ত পদ, এগুলো মোটামুটি জানা আছে। সো সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা আমি বলতে চাচ্ছি না। আমরা চাচ্ছি একটু খুব দ্রুত এবং মোটামুটি একটা প্যাকেজের মধ্যে শেষ করে দেওয়ার জন্য। তো আমরা শুরু করব, সেটা হচ্ছে সমাসের ক্ষেত্রে। ওকে, আশা করছি দেখতে পাচ্ছেন আপনারা। সমাস পড়ে আমরা প্রথম যে বিষয়টা একটু দেখি, যে এখানে প্রথম বোঝানোর আগে একটু আমাকে বলেন তো সমাস। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে সালাম দিচ্ছেন অনেকেই। তো সমাসের বেসিক যে বিষয়টা আমরা বুঝবো, একমাত্র নিত্য সমাস ছাড়া বাকি সকল সমাসে দেখবেন দুইটা পার্ট থাকে। কি বললাম? একমাত্র নিত্য সমাস ছাড়া বাকি সকল সমাসের মধ্যে আমরা দুইটা পার্ট পাবো। একটা শব্দের মধ্যে দুইটা পার্ট করা সম্ভব। যেমন ধরেন, আমি যদি বলি যে বাজিকর, যদি বলি ধোঁকাবাজ, যদি এখানে এটা সমাসসাধিত শব্দ না, এটা প্রত্যয়সাধিত শব্দ। ওকে, আমরা একটু মুছে ফেলি এটা। হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে ধরুন হচ্ছে, যদি বলি পকেট মার, যদি বলি হচ্ছে দম্পতি, যদি বলি দশানন, যদি বলি চৌরাস্তা, যদি বলি চৌচালা, এই সকল শব্দে দেখেন তো দুইটা পার্ট আছে কি নাই? দুইটা পার্ট আছে কি নাই বলুন তো একটু। দেখেন এখানে চৌরাস্তা, দম্পতি, পকেট মার, বাজি কর, ক হবে শব্দটা, বাজি কর, দশ আনন, প্রত্যেকটা শব্দের মধ্যে আপনি দেখবেন দুইটি পার্ট পাওয়া যায়। ওকে, বেগম বদরুন্নাসা কলেজ থেকে শুনছেন, আমাদের ফাতিমা শাহনাজ। ওকে, অনেকেই শুনছেন, কার কলেজ কোনটা একটু জানিয়ে দেন, আপনাদের কলেজগুলোর নামগুলো দেখি একটু। তো যে বিষয়টা বুঝছি আমরা, যে দুইটা পার্ট থাকে প্রত্যেকটা শব্দে একমাত্র নিত্য সমাস ছাড়া। তো এখন যদি নিত্য সমাসের মধ্যে দুইটা পার্ট চিন্তা করা যায়, কিন্তু নর্মালি চিন্তা নাও করতে পারেন আপনি, সেখানে নিত্য সমাসটা বাদ দিয়ে আমরা মোটামুটি বাকি সকল সমাসকে দেখছি দুইটা পার্ট পাওয়া যায়। তাহলে এই দুইটা পার্ট পাওয়া গেলে প্রথম পার্টটাকে আমরা বলছি পূর্বপদ, আর পরের পার্টকে কি বলি? পরপদ বা উত্তরপদ। তো এই যে যদি উভয় পদেরই অর্থের প্রাধান্য পাওয়া যায়, তাহলে উভয় পদেরই প্রাধান্য পাওয়া গেলে, যদি প্রাধান্য থাকে অর্থের, আমরা তাকে কোন সমাস বলি? উভয় পদেরই প্রাধান্য হইলে আমরা নিশ্চয়ই কি বলি? দ্বন্দ্ব সমাস বলি না? ওকে, দ্বন্দ্ব সমাস বলি। যদি কোনো পদেরই প্রাধান্য না থাকে, কোনো পদেরই প্রাধান্য যদি না থাকে, তখন তাকে আমরা বলি হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। তাহলে এখানে খেয়াল করেন তো, আমরা যদি এই দুইটা পার্টেই অর্থে প্রাধান্য পাই, কি বুঝি? দ্বন্দ্ব।
যদি কোনোটারই অর্থের প্রাধান্য না পাওয়া যায় সেটা হচ্ছে বহুব্রীহি। এবার যদি বলি হচ্ছে পূর্ব পদের অর্থের প্রাধান্য, তাহলে পূর্ব পদের যদি প্রাধান্য পাওয়া যায় তবে তাকে আমরা বলি হচ্ছে অব্যয়ীভাব সমাস। আর পরপদের প্রাধান্য বাকি তিনটি, পরপদের প্রাধান্য বাকি তিন। এই বাকি তিন বলার কারণ হচ্ছে সাধারণত আমরা বুঝি হচ্ছে সমাস 6 প্রকার। ওকে, গভর্নমেন্ট দেবেন্দ্রনাথ কলেজ থেকে দেখছেন হাবিবা খান, হাদিকা মালিহা দেখছেন হচ্ছে বদরুন্নাসা কলেজ থেকে। ওকে, ধন্যবাদ। আসেন তাহলে দ্বন্দ্ব, বহুব্রীহি, অব্যয়ীভাব, এছাড়া বাকি যে 3টি সমাস আছে আমরা দেখি। প্রথমে আমরা দেখব হচ্ছে তৎপুরুষ সমাস, এরপরে দেখব হচ্ছে কর্মধারয়, এবং সবশেষে দেখব হচ্ছে দ্বিগু সমাস। তো এই 6টি সমাসের হচ্ছে আমরা দেখি প্রথম এই 4টা বিষয় আমার যদি একটু মাথায় থাকে। 4টার মধ্যে প্রথমে এই দ্বন্দ্ব এবং বহুব্রীহি মোটামুটি সবার জানা আছে, এটা নিয়ে খুব একটা সমস্যা কারো হয় না আসলে। ওকে, বাকালিয়া গভর্নমেন্ট কলেজ থেকে দেখছেন রথিশীল। ওকে, আমি যদি ভুল না করি রথি বা রথিশীল সম্ভবত উচ্চারণটা মনে হয় এরকমই হয়, তাই তো? ওকে, না রোহিতশীল, হ্যাঁ খুবই দুঃখিত, রোহিত, হ্যাঁ রোহিত, ঠিক আছে। তাহলে দ্বন্দ্ব, বহুব্রীহি এটা বুঝি। তাহলে শুধু এইটা মনে রাখলে হচ্ছে কিন্তু যে অব্যয়ীভাব সমাসে আমার প্রাধান্য পায় কোন অংশটা? পূর্বের অংশটা। এবং সেই পূর্বের অংশে অবশ্যই এখানে অবশ্যই একটা কি পাওয়া যাবে, হয়তো উপসর্গ পাওয়া যাবে অথবা অব্যয় পাওয়া যাবে। তাহলে উপসর্গ অথবা অব্যয় পাওয়া যাবে কোথায়? শব্দটার পূর্ব অংশে। এই স্বরের পূর্ব অংশ যদি উপসর্গ অথবা অব্যয় পাওয়া যায় এবং তার অর্থ যদি মেইন হয়, প্রধান হয়, ওকে ঠিক আছে। গভর্নমেন্ট দেবদ্রনাথ কলেজ থেকে দেখছেন আরশি ইসলাম, বদরুন্নাস থেকে দেখছেন মিলা রহমান। ওকে, সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে পূর্বপদে যদি উপসর্গ পাওয়া যায় এবং অব্যয় পাওয়া যায়, উপসর্গ বা অব্যয় পাওয়া যায় এবং তার অর্থ প্রধান হয়, মেইন হয়, তখন তার নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। আর বাকিগুলো হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য। সো প্রথম যে সমাসের কথা বলছি এটা মোটামুটি সবাই জানেন। আসলে এই বেসিক কথাগুলো একটু আমি কেন বলছি, কারণ এইটা না বললে আসলে আপনার ভিতরে গেলে অনেকগুলো বিষয় খেয়ে হারায় ফেলবেন, মনে থাকবে না, বুঝবেন না। এই কারণে আমি এখানে 2-3 মিনিট সময় নিব। আচ্ছা, তো এখন আমাকে বলেন এই যে অব্যয়ীভাব সমাস আমরা পড়ছি, দ্বন্দ্ব সমাসও পড়ছি, খেয়াল করুন তো এই দম্পতির মধ্যে দম্পতি শব্দের অর্থ আমরা জানি না, পতি মানে কি? স্বামী। তাহলে দম শব্দের অর্থ কি দেখে আপনাদের একটু বলেন তো, দম শব্দের অর্থ কি? পতি শব্দের অর্থ স্বামী, দম শব্দের অর্থ কি দেখে একটু দ্রুত জানাই দেন তো। এটা খুব সহজেই মনে রাখা যায় আসলে। স্বামীর দম বা নিঃশ্বাসকে, স্বামীর দম বা নিঃশ্বাস হচ্ছে তার স্ত্রী, তাই কি না? তো এখন দম শব্দের অর্থ স্ত্রী এবং পতি শব্দের অর্থ স্বামী। দম্পতি দিয়ে কি শুধু স্বামীকে বোঝায়, শুধু স্ত্রীকে বোঝায়? ওকে, কি? আচ্ছা, গভর্নমেন্ট দেবেন্দ্রনাথ কলেজ থেকে দেখছেন মহিম চৌধুরী। ওকে, স্বাগত আপনাকে। আচ্ছা, তাহলে দম্পতি দিয়ে কিন্তু উভয়কেই বোঝায়। যখন উভয় পদেরই অর্থের প্রাধান্য পাবে, পূর্বপদ পরপদ উভয় পদেরই অর্থের প্রাধান্য পাইলে আমরা তাকে কি বুঝবো? দ্বন্দ্ব সমাস। ঠিক এইটার বেশ বাক্য কি হবে? এই দম্পতি শব্দের বেশ বাক্যটা কি হবে বলুন তো একটু, আপনারা লেখেন একটু দেখি। গুলশান কমার্স কলেজ থেকে দেখছেন তন্ময় খান। ওকে, ঠিক আছে। অনেকে জায়া বলছেন। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এই দম্পতি শব্দের বেশ বাক্য হচ্ছে জায়া ও পতি। তাহলে জায়া ও পতি। ওকে, গভর্নমেন্ট দেবেন্দ্রনাথ কলেজের লোকজন মনে অনেক বেশি মনে হচ্ছে। আমেনা ইসলাম দেখছেন গভর্নমেন্ট দেবেন্দ্রনাথ কলেজ থেকে। ওকে, জায়া ও পতি থেকে দম্পতি হইল। এখন এই জায়া শব্দটাই যদি একটু ঘুরে বলি,
ধরেন এই ধরনের একটা সমাস আছে, আপনারা জানেন নিশ্চয় সবাই, যে যুবতী জায়া যার সমান কি ভাইয়া? যুবজানি। যুবজানি। আচ্ছা আমাকে একটু বলেন তো, যুবজানি এই শব্দটা পুরুষবাচক শব্দ না স্ত্রীবাচক? মানে এটা দিয়ে পুরুষকে বোঝায় না স্ত্রীকে বোঝায়? যুবজানি কি পুরুষ না স্ত্রী? ওকে, গভর্নমেন্ট কমার্স কলেজ থেকে দেখছেন ওয়াসি মাহবুব, হ্যাঁ ওয়াসি মাহবুব দেখছেন। ওকে, ধন্যবাদ, স্বাগত আপনাকে। সরকারি দেবেন্দ্রনাথ কলেজ থেকে দেখছেন আরও আল রাকাত, হ্যাঁ আল রাকাত দেখছেন। ওকে, সো আমি যে প্রশ্ন করেছিলাম, যুবজানি এই শব্দটি দ্বারা পুরুষকে বোঝায় না স্ত্রীকে বোঝায়? বলুন তো একটু, পুরুষ না স্ত্রী? পুরুষ নাকি স্ত্রী? হ্যাঁ দেখি কারা কি উত্তর দিচ্ছেন দেখি। ওকে, না যুবজানি দিয়ে কিন্তু উভয়কে বোঝায় না, দম্পতি দিয়ে উভয়কে বুঝাইলেও, দম্পতি মানেই তো বুঝি যে এরা সুন্দর দম্পতি, ভালো দম্পতি, সুখী দম্পতি, অসুখী দম্পতি। দম্পতি বললে আমরা স্বামী স্ত্রী দুজনকে বুঝি, কিন্তু যুবজানি দিয়ে কিন্তু দুজনকে বুঝি না। কিন্তু যুবজানি দিয়ে, হ্যাঁ ফাহিম শাহরিয়ার বলছেন পুরুষবাচক শব্দ, হ্যাঁ পুরুষকে বোঝায়। গুড। মোহিনী, স্মৃতি, মেঘলা আপনি বলছেন পুরুষকে বোঝায়। ওকে, তন্ময় বলছেন উভয়কে বোঝায় না, এটা হবে না। হাবিবা বলছেন পুরুষকে, হ্যাঁ পুরুষকে হবে। তন্ময় উভয় না। রোহিত শীল বলছেন পুরুষ, হ্যাঁ অবশ্যই পুরুষ। এটা খুব সহজে মনে রাখবেন। এটা হচ্ছে এই যে কি একটা মাঝখানে ছিল না, যে সুগার ড্যাডি এরকম একটা কাহিনী ছিল না, তিশার আর কি যেন একটা কাহিনী ছিল, একটা ওই পিচ্ছি মাইয়া বিয়ে করছিল একটা বয়স্ক পুরুষকে। সো ওই যে বয়স্ক পুরুষটা ছিল, এই বয়স্ক পুরুষটা হচ্ছে যুবজানি। আমার ঠিক মনে নাই নামটা। তো এখন এই যে ওই বয়স্ক পুরুষটারকে আমরা যুবজানি দিয়ে তাকে মেনশন করতে পারবো, কারণ হচ্ছে তার স্ত্রী হচ্ছে যুবতী। এই যে জায়া বা এই জায়া এবং দম সবগুলো কিন্তু স্ত্রীর এর সমর্থক শব্দ। তাহলে স্ত্রী দিয়ে আসলে আমি জায়াকেও বুঝি, মানে জায়াও স্ত্রীর সমর্থক শব্দ, দমও স্ত্রীর সমর্থক শব্দ। তো এই যুবতী জায়া যার মানে হচ্ছে যার স্ত্রী হচ্ছে যুবতী, মানে সে যুবক বা যুবতী এটা মেনশন করছে না, কিন্তু এখানে মেনশন করছে যার স্ত্রী যুবতী সে হচ্ছে যুবজানি। তাহলে এবার আমাকে বলেন তো, এখানে কি যুবতী বা যুবক কিছু বোঝাচ্ছে? স্ত্রী, এই জানি শব্দ স্ত্রী, কিন্তু তাহলে এখানে স্ত্রীকে বোঝাচ্ছে না, স্ত্রীকে বোঝাচ্ছে না, এখানে যুবতী বোঝাচ্ছে এমন একজন পুরুষ যার স্ত্রী যুবতী। তাহলে কোনো পদেরই কি অর্থের প্রাধান্য আছে? দেখেন এখানে দম্পতি দিয়ে আমি স্বামী স্ত্রী দুজনকে বুঝছি, কিন্তু যুবজানি দিয়ে আমি বুঝতেছি এমন একজন পুরুষকে যার স্ত্রী যুবতী। হ্যাঁ একজন নাম বলছেন মোশতাক বলছেন, গুড। প্যানাসিয়া পাবলিকেশনস থেকে আমাকে সাপোর্ট দেওয়া হয়েছে, মোশতাক। হ্যাঁ তিশার স্বামীর নাম ছিল মোশতাক, তাহলে যুবজানি দিয়ে মোশতাককে বলা যাবে যে তার স্ত্রী যুবতী। ওকে, তো এখন যেটা বলছি আমরা, তো এই যে এটা উভয় পদের অর্থের প্রাধান্য হইলে এটা আমরা কি বুঝবো? দ্বন্দ্ব সমাস। কিন্তু এই যুবজানি যেহেতু কোনো পদের অর্থের প্রাধান্য নাই, তাহলে অবশ্যই কি হবে? বহুব্রীহি সমাস। ওকে, এবার আসেন আমাকে বলুন তো, দশানন যে শব্দটা আছে, দশ তো বুঝি, আনন শব্দের অর্থ কি? আনন শব্দের অর্থ মাথা অথবা মুখ। তাহলে বলুন তো, দশানন দিয়ে কি 10টা মাথা বা 10টা মুখ বোঝায়? না। কি বোঝায়? বোঝায় এমন একজন ব্যক্তিকে যার 10টা মাথা বা মুখ আছে, রাবণকে বোঝায়। তাহলে এখানে দশও বোঝাচ্ছে না, মাথা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে অন্য একজন ব্যক্তিকে। তাহলে যখনই অন্য ডিফারেন্ট কিছু অর্থ দিবে, পূর্ব পদ পরপদ কোনো পদেরই অর্থের প্রাধান্য না দিয়ে অন্য একটা অর্থের প্রাধান্য যখনই পাবে, তখনই বুঝবো এটা হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। তাহলে এটা হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস, এটাও হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। আচ্ছা বহুব্রীহি, এটাই পুরোটা লিখে দিই, কারণ পরে পিডিএফ পাইলে আপনারা না হলে গুলায় ফেলবেন যে বহু লিখছে কেন, এটা বহু বচন বোঝাচ্ছে কিনা, গুলায় ফেলতে পারেন। তো আমি পুরোটাই লিখে দিলাম বহুব্রীহি। আর এই দম্পতি হচ্ছে দ্বন্দ্ব সমাস। এইবার আমাকে বলেন তো, আমরা দ্বন্দ্ব শিখলাম, বহুব্রীহি শিখলাম, অব্যয়ীভাব শেখা দরকার না একটু? কিভাবে শিখবো?
আগে বলছি এই অব্যয়ীভাব এই শব্দটার এই সমাসটা শুরুতে কি থাকবে ভাইয়া? এই সমাসটা শুরুতে থাকবে হচ্ছে আমাদের অব্যয়পদ অথবা উপসর্গ, অব্যয়পদ অথবা উপসর্গ, এবং তার অর্থটা মেন হবে। ওকে, কিভাবে দেখেন তো একটু। যদি আমরা বলি প্রতিদিন, দিন দিন, প্রতিদিন, অহ অহ প্রত্যহ, ক্ষণ ক্ষণ প্রতিক্ষণ, এগুলো শিখি না আমরা। আচ্ছা, তো এই যে প্রতি একটা উপসর্গ, এখন প্রতিদিন বলে কি একটা দিনকে বোঝায় না প্রত্যেক দিনকে বোঝায়? তাই প্রতি এখানে প্রতিদিন বললে কিন্তু প্রতিটা মেইন, শুধু দিনটা মেইন না, কিন্তু বোঝাচ্ছে এখানে প্রত্যেক দিন। তাহলে এই প্রতি অর্থ যদি প্রধান হয়, তাহলে এটার অর্থ প্রধান হইলে এটা প্রতি একটা উপসর্গ বা অব্যয়, এবং তার অর্থ যখন মেইন হবে, প্রধান হবে, তার নাম হচ্ছে অব্যয়ভাব সমাস। ঠিক এইভাবে যদি আমি বলি যথাসাধ্য, তাহলে এখানে যথা একটা অব্যয় পদ এবং সেটা প্রথমে আছে, এবং যথাসাধ্য মানে হচ্ছে সাধ্যকে অতিক্রম না করে, তাই না? এই যে এই যথাসাধ্য, যথা অর্থটা প্রধান হচ্ছে, তখন আর আমরা জানি যথার একটা অব্যয়, আর এই অব্যয়ের অর্থ প্রধান হইলে তার নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। এই তিনটা সমাস ক্লিয়ার কিনা মোটামুটি কনসেপ্ট? দ্বন্দ্ব, বহুব্রীহি, অব্যয়ীভাব, এই তিনটা সমাসের কনসেপ্ট ক্লিয়ার কিনা? তিনটা সমাসের কনসেপ্ট ক্লিয়ার কিনা বলুন তো একটু। আচ্ছা, অব্যয় কিভাবে চিনব? অব্যয় চেনার জন্য হচ্ছে খুব সহজ পদ্ধতি হচ্ছে, অব্যয়ের ক্ষেত্রে অব্যয়কে বহুবচন করা যায় না, অব্যয়ের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না, অব্যয়ের লিঙ্গান্তর হয় না। এই তিনটা বিষয় মাথায় রাখলে হবে। এমনিতে তো অব্যয় পদ প্রকরণের মধ্যে আপনারা পড়েছেন। ওকে, নতুন অবস্থায় বাংলা দ্বিতীয় পদ থেকে শুরু করলে ভালো হয়। আসলে শুরু করলে ভালো হয় একেবারে ধ্বনীয় বর্ণ থেকে, কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য তো হিসাব করে লাভ নাই। এইচএসসি পরীক্ষার জন্য আপনার যে টপিকগুলো বলা আছে, বানান, উচ্চারণ, এই যে পদের যে বিষয়টা আছে, বাক্য আছে, আমার সমাস আছে, উপসর্গ আছে, এইগুলো পড়তে হবে। সো এখানে যে কোনো টপিক একবার শুরু থেকে শুরু করা ভালো। ধরেন সমাসের ক্ষেত্রে যদি বলি, এখানে পূর্বপদ কী, পরপদ কী, এটা সমস্ত পদ কী, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কী জিনিস, এগুলো একেবারে বেসিক জিনিস, আপনার 99% ইন্টারও পড়ছেন, সেই কারণে আমি কথাগুলো বলিনি। কিন্তু আমি দুইটা পার্ট এর মধ্যে বলছিলাম যে প্রথমটা হচ্ছে পূর্বপদ, পরেরটা হচ্ছে পরপদ, এটা আমরা বলেছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন এগুলো, এই কারণে সেখানে সময় দিচ্ছি না আমরা। যাক, এই তিনটা মোটামুটি বোঝা হয়ে গেলে, দ্বন্দ্ব, বহুব্রীহি, অব্যয়ীভাব, এটা মোটামুটি বোঝা হয়ে গেলে অব্যয় নিয়ে বলছিলেন, অব্যয় চিনব কীভাবে? অব্যয় চিনার উপায় হচ্ছে এটাকে বহুবচন করা যায় না। তাহলে বলুন তো, এই প্রতি বা যথা বহুবচন হয়? দ্বিতীয় কন্ডিশন কি বলছিলাম, এর সাথে বিভক্তি যুক্ত হয় না। তাহলে বলুন তো, প্রতিরা, যথার, যথারে, যথাকে, এমনটি কি চিন্তা করা যায়? হ্যাঁ, আরও বুঝাবো, অব্যয়ীভাব সমাস আরও বুঝাবো, কিন্তু বেসিকটা এখানে তো আসলে সমাস বোঝানো শুরু করিনি এখন পর্যন্ত, জাস্ট সমাসের বেসিক কথাটা এখানে বলছি। প্রত্যেকটা বিষয়ে বিশদ আলোচনা হবে ইনশাল্লাহ, যদি আপনারা থাকেন শেষ পর্যন্ত। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই যথাকে স্ত্রীলিঙ্গ করা যায়, প্রতীকে করা যায়, তাহলে এগুলোকে লিঙ্গান্তর করা যাবে না, বহুবচন করা যাবে না, এবং এর সাথে বিভক্তি যুক্ত হবে না। এই তিনটা কন্ডিশন ফিল আপ করলে আমরা বুঝবো এটা হচ্ছে অব্যয় শব্দ বা অব্যয় পথ। এইটা হচ্ছে সবচেয়ে শর্টকাট। তো তাছাড়া অব্যয় তো আমরা অনেকগুলো শিখি, যথা একটা অব্যয়, অধিকন্তু একটা অব্যয়, এরকম অনেকগুলো অব্যয় আছে। ওকে, তাহলে আমরা এই তিনটা শেখা হয়ে গেলে আমাদের এই তিনটা শিখবে এখন মোটামুটি। দেখেন, দ্বিগু শব্দ বলা, দ্বিগু সমাসের ক্ষেত্রে এই শুরুতে দেখেন তো দি আছে কিনা? দ্বিগু শব্দটা শুরুতে কি আছে? দি। এই দি একটা সংখ্যা কিনা? সংখ্যা। এই সংখ্যাটা আছে এই শব্দের শুরুতে না শেষে? সংখ্যাটা আছে কোথায়, শব্দের শুরুতে নাকি শেষে বলুন তো? শুরুতে আছে। তাহলে পরপদের অর্থের প্রাধান্য পাওয়ার পরে যদি শুরুতে সংখ্যা পাওয়া যায়, যদি শুরুতে কি পাওয়া যায়? সংখ্যা পাওয়া যায়, তখন সেটা হবে দ্বিগু সমাস। তাহলে প্রথম পদটা বা পূর্ব পদটা কি হবে? সংখ্যাবাচক শব্দ হবে। তাহলে বলুন তো, এইখানে শব্দগুলোর মধ্যে সংখ্যা আছে কোন কোন জায়গায়? 10 এখানে সংখ্যা আছে, চৌ এখানেও সংখ্যা আছে।
কিন্তু চৌরাস্তা দিয়ে রাস্তা বুঝাইলেও দশানন দিয়ে কি আনন বা মাথা বা মুখ বুঝায়? বুঝায় না। তাহলে যেহেতু এখানে পরবর্তী অর্থের প্রাধান্য নাই কিন্তু, আর এখানে পরবর্তী অর্থের প্রাধান্য পাচ্ছে, প্রাধান্য পাওয়ার পরে যেহেতু প্রথম অংশটার অর্থ সংখ্যা আছে, তাহলে এইটা হচ্ছে দ্বিগু সমাস। আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলবো, আরও বিস্তারিত। এই যে সংখ্যাবাচক বহুব্রীহির দ্বিগুর অনেক ঝামেলা হয়, এটা কত সহজে চেনা যায় সেটা কথা বলবো। আপাতত বুঝি যে পরবর্তী এই চৌরাস্তাতে রাস্তা বুঝি আমরা, রাস্তা বুঝার পরে প্রথমে সংখ্যা আছে, এই কারণে তার নাম কি? দ্বিগু সমাস। তাহলে আমরা মোটামুটি 4টা শিখলাম। উভয় পদের প্রাধান্য দ্বন্দ্ব, কোনো পদের নাই বহুব্রীহি, প্রথমে অব্যয় আছে বা উপসর্গ আছে, তার অর্থ মেইন অব্যয় ভাব, কিন্তু প্রথমে অব্যয় নাই, প্রথমে সংখ্যা আছে এবং পরবর্তীর অর্থের প্রাধান্য আছে, সেটা হচ্ছে দ্বিগু সমাস। তাহলে তৎপুরুষের সাথে কাহিনী কি? তৎপুরুষের কাহিনী হচ্ছে, এটা হচ্ছে বিভক্তি লোপ পাবে। এটা অন দ্য হোল এটা বিভক্তি লোপ পাবে। বিভক্তি ছাড়ার কাহিনী আছে একটা, সেটা আমরা পরে দেখব। 3টা সমাসের মধ্যে আছে আরও, এটার মধ্যে 3টা ভাগ আছে আরও। তাহলে বিভক্তি লোপ পেলে তাকে বলবো আমরা তৎপুরুষ সমাস। কেমন? খুব সহজ করে দেখেন তো, যদি বলি আমরা গাছ পাকা, এই গাছ পাকা বললে আসলে কি বুঝি? এই জিনিসটা পাকা না কাঁচা না গলে গেছে না পচে গেছে, কি বুঝি? পাকা বুঝি। তাহলে পরবর্তীর অর্থের প্রাধান্য বুঝতেছি। এখন পরবর্তীর অর্থের প্রাধান্য হওয়ার পরে আমাকে বলেন তো, এখানে কি এই গাছ এটা কি সংখ্যা? না। সংখ্যা হলে কি হইতো? দ্বিগু হইতো, তাই না? যেহেতু সংখ্যা না, তাহলে দেখি তো গাছে পাকা এ বিভক্তি ছিল না, তাহলে বিভক্তি লোপ পাইলে কি হবে? তৎপুরুষ সমাস। যেহেতু বিভক্তি লোপ পেয়েছে, নিঃসন্দেহে তৎপুরুষ সমাস। ধরেন প্রথমে সংখ্যা থাকলে দ্বিগু, সংখ্যা না হলে বিভক্তি লোপ পাইলে তৎপুরুষ। যদি এই বিভক্তি লোপ না পায়, সংখ্যাও না থাকে, অথচ পরবর্তীর অর্থের প্রাধান্য পায়, তাহলে কি বুঝবো? কর্মধারয় সমাস। কি হবে দেখেন, যেমন ধরেন আমরা যদি বলি মহানবী, এটা রস্বইকার দিয়ে লিখছি একটা কারণে, আপনি দীর্ঘ লিখতে পারেন, এর বিতর্কটা এখন না যায় ওইদিকে। তাহলে মহানবী বললে বলুন তো, মহানবীদের নবী বুঝি কিনা? মহানবীদের নবী বুঝি আমরা, তাহলে পরবর্তী অর্থের প্রাধান্য আছে। এখন মহা এটা সংখ্যা না, সংখ্যা হলে কি হইতো? দ্বিগু হইতো। যেহেতু সংখ্যা না, সেহেতু এটা দ্বিগু না। এখানে কি বিভক্তি লোপ পাচ্ছে? না। বিভক্তি লোপ পালে কি হইতো? তৎপুরুষ। যেহেতু বিভক্তি লোপ পায় নাই, তাহলে সেটা কি হবে? কর্মধারয়। সো এই পুরো 6টা সমাস মোটামুটি বুঝতে পেরেছেন কিনা আমাকে জানান তো একটু কমেন্টে। এই 6টা সমাসের বেসিক যে কতটুকু কথা বললাম আমরা, একবার দেখে বোঝার মতো। আবার একটু রিভিউ দেই। উভয় পদের অর্থের প্রাধান্য হইলে দ্বন্দ্ব সমাস। যেমন দম্পতি, 2টা পদের অর্থের প্রাধান্য আছে। কোনো পদেরই অর্থের প্রাধান্য না হলে বহুব্রীহি সমাস। যেমন যুবজানি দিয়ে যুবতীও বোঝায় না, স্ত্রীও বোঝায় না, বোঝায় একজন পুরুষকে। দশানন দিয়ে দশকেও বোঝায় না, মাথা বা মুখ বা আননকেও বোঝায় না, বোঝায় রাবণকে। তাহলে কোনো পদের অর্থের প্রাধান্য নাই, এই কারণে বহুব্রীহি সমাস। অব্যয়ভাবে হচ্ছে প্রথমে উপসর্গ অথবা অব্যয় পাওয়া যাবে এবং তার অর্থ মেইন হবে, তার মানে এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। আর পরবর্তীর অর্থের প্রাধান্য পায় বাকি 3টাতে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে যদি প্রথমে সংখ্যা পাওয়া যায় সেটা দ্বিগু, সংখ্যা না পাওয়া গেলে বিভক্তি লোপ পাইলে তৎপুরুষ, বিভক্তি লোপ না পাইলে যদি সংখ্যাও না থাকে, বিভক্তি লোপ না পায়, তার নাম হচ্ছে কর্মধারয়। সো এই 6টা সমাস মোটামুটি বুঝতে পেরেছে কিনা একটু জানান। 6টা সমাস মোটামুটি বুঝতে পেরেছেন কিনা? এবং কোনো জায়গায় এখনো পর্যন্ত বেসিক যেটুকু আলোচনা করেছি, এইখানে কোনো জায়গায় সমস্যা মনে হইলে একটু জানান আমাকে, যে এখানে সমস্যা হচ্ছে বা কিছু। জি স্যার, অনেক সুন্দর করে বুঝতে পেরেছি, ধন্যবাদ। অনেক ইয়েস বলছেন, গুরু বলছেন, ওকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি বুঝে গিয়েছে। জি স্যার, বুঝতে পেরেছি, ওকে ধন্যবাদ। এইবার তাহলে একেবারে নিচ থেকে শুরু করি। এটা কিন্তু আমাদের মোটামুটি
অন দ্য হোল আমরা মোটামুটি একটা আলোচনা করে ফেলছি, যেটা দিয়ে মোটামুটি সমাস 80% উপরে মোটামুটি যদি এই 6টা বিষয় আপনি জানেন, মাথায় থাকে, আপনার সমাস নির্ণয় করা সম্ভব। শুধু এইবার জোস ক্লাস বলছেন আবরার, ধন্যবাদ। ইয়েস স্যার বলছেন, ওকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে এবার প্রত্যেকটার ভিতরে গভীরে কিছু জিনিস থাকে যেগুলো আমাদের এই ভীষণ কাজে লাগবে, আবার এখন এইচএসসি পরীক্ষার মধ্যেও কাজে লাগবে। সো আমরা দুইটাই দেখব। একটু এই দ্বিগু সমাসের সাথে সংখ্যাবাচক বহুব্রী সমাসে একটু ঝামেলা আছে। ওকে, ঠিক আছে, আমরা সেই ঝামেলাটা দেখি একটু কি হয়। একটু দেখেন, দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি। এই দুইটা সমস্যার মধ্যে আমাদের একটু সমস্যা হবে। কি হবে দেখবো, আগে শব্দগুলো লিখি, তখন বুঝবেন। ধরেন লিখি হচ্ছে আমরা চৌরাস্তা। ঠিক একইভাবে এখানে যদি লিখি হচ্ছে চৌচালা, দেখেন তো এখানেও চৌ আছে, এখানে চৌ আছে। রাস্তার এই রতে আকার, চালার এই চতে আকার, এই যেখানে আকার এখানে আকার, দেখেন তো কার সহ ধ্বনি সহ মিল আছে, তারপরেও দুই সমাস। কেন সেটা আবার দেখেন। যদি বলি তে মাথা, আবার দেখি হচ্ছে তে পায়া, এখানেও তে মতে আকার, পতে আকার, থতে আকার, অন্তস্থ অতে আকার, তাও দুইটা একই সমাস না কেন? এই যে কনফিউশনটা হবে পরীক্ষা হলে, সেটা যেন না হয় সেই বিষয়ে কথা বলবো এবং কত সহজে মনে রাখা যায় সেটা বুঝবো। দেখেন, এইভাবে যদি বলি হচ্ছে ত্রিকাল, ত্রিরত্ন, পঞ্চনদ, আচ্ছা এটা একটু মাত্রা হবে না, ওকে আসেন। পঞ্চনদ, ষড়ঋতু, ষড়ঋতু, ওকে, আচ্ছা আমি এটাতে লিখি একটু, এটা একটু ঝামেলা করছে। ওকে আসেন, ঠিক আছে আমরা এই পাশে লিখি একটু ষড়ঋতু, এটা ইরেজারটা কাজ করতেছে না। ষড়ঋতু, এরপরে বলি হচ্ছে স্বরানন, স্বরাননটা এখানে না নেই, স্বরাননটা নিয়ে আসি হচ্ছে এই পাশে। হ্যাঁ, এরপরে হচ্ছে ষড়যন্ত্র, এরপরে হচ্ছে স্বরের পরে আছে সপ্তআশি, সাত সমুদ্র, আশি হচ্ছে 13 নদী, নবরত্ন, অষ্টধাতু, এভাবে অনেক শব্দ আছে। হ্যাঁ হ্যাঁ, একটু দেখেন এখানে আরো দেখি, দশানন, দশ হরা, দশ ভুজা, দশ গজি। তো এই শব্দগুলো খেয়াল করেন তো, এখানে যে শব্দগুলো আছে সবগুলো প্রথমে এই চৌ মানে 4, তে মানে 3, ত্রি 3, ত্রি, পঞ্চ মানে 5, স্বর মানে 6, 7, 13, নব মানে 9, অষ্ট মানে 8, সবগুলো শুরুতে সংখ্যা আছে। ঠিক এখানেও চৌ, তে, স্বর মানে 6, 10, 10, 10 আছে, সবগুলো শুধু সংখ্যা আছে, কিন্তু এই দুইটা একই সমাস না। খেয়াল করুন তো, এখানে রাস্তা বুঝি না, চৌরাস্তা আমরা 4টা রাস্তা বুঝি, 4টা রাস্তার সমাহার, যেখানে মিলিত হচ্ছে চৌরাস্তা। মাথা বুঝি কাল, রত্ন, নদ, ঋতু, সমুদ্র, নদী, রত্ন, ধাতু, এগুলো বুঝি। এগুলো তো বুঝতে পারলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আরও শর্টকাট হচ্ছে এখানে দেখেন, এখানে আমরা সহজে মনে রাখবো এইভাবে যে
সংখ্যা যত জিনিস তত, সংখ্যা যত জিনিস তত, এটা হচ্ছে দ্বিগু সমাস। চার রাস্তা মানে চৌরাস্তা বলে রাস্তা কয়টা? চারটা। তে মাথা বলতে মাথা কয়টা? মাথা কয়টা? তিনটা। ত্রিকাল বলতে কাল কয়টা? তিনটা। ত্রিরত্ন বলতে রত্ন তিনটা। নবরত্ন বলতে রত্ন নয়টা, মানে 9 জন। পঞ্চনদ বলতে নদ কয়টা? 5টা। 13 নদী বলতে নদী কয়টা? 13টা। 7 সমুদ্র বলতে সমুদ্র কয়টা? 7টা। এভাবে অষ্টধাতু বলতে ধাতু কয়টা? 8টা। তাই সংখ্যা যত জিনিস তত সেটা হচ্ছে দ্বিগু সমাস। কিন্তু সংখ্যা যতই হোক, সংখ্যা যতই হোক জিনিস একটি, এটা কোন সমাস বলুন তো? সংখ্যাবাচক বহুব্রী। সো চৌর চালা দিয়ে কি 4টা চাল বুঝি? চৌর চালা দিয়ে কি 4টা চাল বোঝা যায় নাকি একটা ঘর বুঝি? ধরুন 4টা চাল আমি এক পাশে রেখে দিলাম, তাকে কি চৌচালা বলা যাবে? 4টা চাল এক পাশে রেখে দিলে কি তাকে চৌচালা বলা যাবে কিনা? ধরুন এই পাশে এবার রাখলাম, এরকম 4টা চাল রাখলাম, হবে? অথবা এরকম এবড়ো 4টা চাল, চৌচালা হবে না। কখন হবে? যখন এই 4টা চাল দিয়ে একটা স্ট্রাকচার আমি বানাবো, তবেই তখন সেটা কি হবে? একটা ঘর হিসেবে চিহ্নিত হবে, তখন তাকে চৌচালা ঘর বলবো। তাহলে চৌচালা দিয়ে আমরা বুঝি একটা ঘর। তাহলে কয়টা জিনিস বোঝাচ্ছে? জিনিস কিন্তু একটা। ঠিক এইভাবে তে পায়া বলতে কি বুঝি? 3টা পায়া হইলে কি তে পায়া হয়? তখন 3টা পায়া রাখলেই হবে, অথবা এইভাবে রাখলাম 3টা পায়া। না, কখন হবে? যখন 3টা পায়া দিয়ে কোনো একটা আমি একটা বস্তু, কোনো একটা জিনিস আকৃতি বানাবো, যেমন আমাদের যে ক্যামেরাগুলো থাকে ট্রাইপড, অথবা দেখবেন যারা হচ্ছে পিঁড়িতে রুটি বানায় না, সেই রুটির মধ্যে, সেই রুটির পিঁড়ির মধ্যে 3টা পায়া থাকে। তাহলে যেই জিনিসের পায়া 3টা, তাকে আমরা বুঝতেছি তে পায়া। তাহলে একটি বস্তু যার হচ্ছে পায়া থাকবে কয়টা? 3টা। ঠিক এইভাবে বলুন তো সরানন বলতে 6টা মাথা বা মুখ বুঝি? না, কি বুঝি? এমন একটা বিষয়, ব্যক্তি বা জিনিস যার 6টা মাথা আছে। আচ্ছা, দশানন বলতে সেম কথা। এখানে দশানন দিয়ে আমরা সরাসরি কি বুঝি? রাবণকে বুঝি। তা রাবণ কয়জন? একজন না 2জন? একজন, তার যার মাথা ছিল 10টা। দোষ হরা, এই হর, আচ্ছা আনন শব্দের অর্থ আমরা জানি না। আনন শব্দের অর্থ কি? মাথা বা মুখ। মাথা বা মুখ, মাথা অথবা মুখ। ঠিক এই হর শব্দের অর্থ এবং ভুজ শব্দের অর্থ, দুইটা অর্থ কিন্তু সেম। এই হর এবং ভুজ দিয়ে হচ্ছে হাত বুঝায় বা বাহু বুঝায়, হাত বা বাহু। তাহলে আমাকে বলুন তো এই 10 হরা বা 10 ভুজা, এই দুইটা দিয়ে কাকে বুঝায়? কাকে বুঝায়? এই 10 হরা 10 ভুজা দুইটা কিন্তু দুইটা দিয়ে বোঝা হচ্ছে দেবী দুর্গাকে। দেবী দুর্গা। এখন দুর্গা কয়জন ভাইয়া? একজন নাকি একাধিক? একজন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 10 গজি, যার দৈর্ঘ্য 10 গজ, তাকে বলা 10 গজি। এইভাবে সবগুলো বিষয় আমরা খুব সহজে বুঝি। এখন বলুন তো এখানে কি 4টা চাল, 3টা পা, 6টা 7টা, এগুলো উদ্দেশ্য নাকি একটা ব্যক্তি বা বস্তু উদ্দেশ্য? একটা ব্যক্তি বা বস্তু উদ্দেশ্য। এবার আমাকে বলুন তো দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রী দুইটাকে বুঝতে পারছেন? স্যার অনেক দিন পরে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ধন্যবাদ পাপড়ি দাস। এই যে আপনারা সহজে যদি বুঝেন, এটা হচ্ছে আমাদের আসলে প্রাপ্তি। আপনার নাম পাপড়ি, আর এটা আমাদের প্রাপ্তি আসলে, যে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আর আসলে আমরা শিক্ষকরা, সব শিক্ষকই যারা পড়ান আসলে সবারই খুব ইচ্ছা থাকে যে খুব ভালো করে পড়ানো। হয়তো অনেকের পড়ানোটা আপনি বোঝেন, অনেকেরটা বোঝেন না, এটা হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নয় আসলে। প্রত্যেকটা শিক্ষক যারা পড়ান প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই বা স্কুল কলেজে সবাই কিন্তু চায় আসলে আপনাদের তাদের সর্বোচ্চ দেওয়ার জন্য। তো হয়তো কোনো কারণে তাদের পড়ানোটা আমার চেয়ে ভালো অনেকে জানেন হয়তো, কিন্তু তাদের পড়ানোটা হয়তো আপনি ভালো বুঝতে পারেন না, এইটাই পার্থক্য, আর কিছু না। সো আমি খুব ভালো জানি বিষয়টা এরকম না, বা ওনারাও কম জানেন বিষয়টা এরকম না। যাই হোক, আপনারা ভালো বুঝলে এটা আমাদের ভালো লাগে আসলে।
সো ক্লাস কেমন লাগে তাও জানাবেন, ফ্রেন্ডদের জানিয়ে দেন ক্লাস কেমন চলছে, একটু আসতে বলেন, এই দেখা যা ক্লাসগুলো কর, সামনে পরীক্ষা চলে আসছে, একটু জানিয়ে দেবেন। হ্যাঁ, বুঝতে পারছেন, রোহিত শীল বলছেন। সো বুঝতে পারলে আমি একটু প্রশ্ন দিব, এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন আমাকে। এখন আমি এই পাশে লিখি একটু বক্স করে। আপনারা সবাই বুঝতে পারছেন বলছেন, মাশাআল্লাহ। বুঝতে পারলে আমি এই যে দুইটা প্রশ্ন লিখি, একটু আমাকে বলেন তো। আমি কিন্তু এখানে সংখ্যাবাচক বহুব্রীহি বা দ্বিগু কিছু বলছি না, একটা বক্স করে লিখছি আপনাদের কাছ থেকে উত্তর নেওয়ার জন্য। সো একটা প্রশ্ন হচ্ছে সেতার, এই সেতার শব্দের অর্থ কি এটা বলবেন, আর এটা কোন সমাস বলবেন, সেতার শব্দ এটা কোন সমাস এটা বলবেন। আর একটা শব্দ আছে চতুর্ভুজ, এটা কোন সমাস বলবেন। তাহলে সেতার কোন সমাস এটা বলবেন, চতুর্ভুজ কোন সমাস এটা বলবেন, বলেন। সেতার এবং চতুর্ভুজ, সেতার লিখে কোন সমাস তা লিখেন, এবং চতুর্ভুজ এটা লিখে কোন সমাস তা লিখেন। দেখি আপনারা আসলে কতটুকু বুঝছেন। এই যে শর্টকাট এবং ব্রড করে বুঝালাম, বিস্তারিত বুঝালাম, শর্টকাটে বুঝাইলাম, এই বুঝ থেকে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। হ্যাঁ, সেতার এবং চতুর্ভুজ এই দুইটা শব্দ দ্বারা কোন সমাস আসলে বুঝি আমরা, কোন সমাস হবে একটু জানাই দিবেন। ওকে, একটু দ্রুত জানিয়ে দেন, আমরা দেখি কতটুকু বুঝছেন আপনারা। সেতার কোন সমাস এবং চতুর্ভুজ কোন সমাস। ওকে, আজকে সরকারি দেবেন্দ্রনাথ কলেজের অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে ক্লাসের মধ্যে, মাশাআল্লাহ। ওকে, হাবিবা মালিহা বলছেন সেতার হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি এবং চতুর্ভুজকে বলছেন উনি দ্বিগু সমাস। ওকে, মোহিনী বলছেন সেতার হচ্ছে দ্বিগু সমাস এবং চতুর্ভুজ হচ্ছে বহুব্রীহি সমাস। আবরা বলছেন সেতার দ্বিগু বলছেন। ওকে, রোহিত শীল সেতার দ্বিগু বলছেন। জাহিদ বলছেন দ্বিগু কাকে দিয়ে বলছেন বুঝি নাই। হাবিবা বলছেন সেতার হচ্ছে দ্বিগু সমাস। আচ্ছা, এই ভুলটা হওয়ার একটা কারণ হচ্ছে, আমাকে বলুন তো সেতার শব্দের অর্থ বুঝছেন কিনা আপনারা। সেতার বেতার দুটো কিন্তু এক জিনিস না। সেতার শব্দের অর্থ কি বুঝছেন আপনারা? এই সে শব্দের অর্থ কি বলুন তো, সে শব্দের অর্থ কি? এই সে শব্দের অর্থ হচ্ছে তিন। আমাকে বলুন তো সেতার দিকে তিনটা তার বুঝায়? সেতার দিকে তিনটা তার বুঝায় না তো। কি বুঝায়? সেতার দিয়ে বুঝায় এমন একটা বাদ্যযন্ত্র যার তিনটা তার আছে। তাহলে আমার তো কোনো বোধের অর্থের প্রাধান্য দিল না। এবং দেখেন তো সেতার এই তিন তার আছে, কিন্তু এই বাদ্যযন্ত্র দিয়ে তিন তার বুঝি। যেমন চৌরাস্তা দিয়ে আমি চারটা রাস্তা বুঝি, তে মাথা দিয়ে আমি তিনটা মাথা বুঝি, না সেতার দিয়ে তো বুঝি আমি একটা বাদ্যযন্ত্র, নাকি তিনটা বাদ্যযন্ত্র? একটা বাদ্যযন্ত্র। তাহলে সংখ্যা যত জিনিস তত হচ্ছে না একটা হচ্ছে? একটা হচ্ছে। তাই সংখ্যা যতই হোক জিনিস যদি একটা হয় তার নাম তো সংখ্যাবাচক বহুব্রীহি, তাই না? তাহলে এই দ্বিগু সমাস কিন্তু না এটা। এবার আরও একটা বিষয়, চতুর্ভুজ বলতে কি বোঝেন? চতুর্ভুজের সংজ্ঞাটা কি? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বুঝি না? ত্রিভুজও সেম, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ। আচ্ছা, ধরুন আমি চতুর্ভুজের ক্ষেত্রে বললাম এই চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ। এই ভুজ মানে কি? বাহু না? ভুজ মানে কি? ভুজ হওয়ার অর্থ কি? বাহু বা হাত। হ্যাঁ, প্রথমে শব্দের অর্থটা বুঝতে হবে। আবরারুল হক রাহিদ, হ্যাঁ রহিব, আপনি ভালো কথা বলছেন। শব্দের অর্থ না বুঝলে আসলে এই শব্দটা সমাস নির্ণয় করা সহজ না। কারণ সে শব্দের অর্থ যদি না জানান আপনি, তাহলে তো এটা খুব সহজে সমাস নির্ণয় করতে পারবেন না। আচ্ছা, তো চতুর্ভুজ বলতে কি বুঝি? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে না, নাকি বাহুকে? ক্ষেত্রকে বুঝি আমি। তেমনি বাহু বা ভুজকে এখানে উদ্দেশ্য নাকি ভিতরের অংশটা উদ্দেশ্য? ভিতরের অংশ উদ্দেশ্য। ভিতরের অংশ আছে কয়টা? একটা। চতুর্ভুজ বললে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ, ক্ষেত্র বললে ক্ষেত্র একটা নাকি চারটা? চারটা তো বাহু। এখানে সুপার শর্টকাট, শব্দের শেষে ভুজ পাবেন, প্রথমে সংখ্যা পাবেন। শব্দের শেষে ভুজ পাবেন, প্রথমে সংখ্যা পাবেন। চোখ বন্ধ করা সংখ্যাবাচক বহুব্রীহি। কি বললাম?
শব্দের শেষে ভুজ বা ভুজা এবং প্রথমে সংখ্যা। চোখ বন্ধ করে কী হবে? সংখ্যাবাচক বহুব্রীহি। কেমন? ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, আটশোভুজ, 900 ভুজ, 1000 ভুজ, যত ভুজ বলেন শব্দের শেষে ভুজ আছে, প্রথমে সংখ্যা আছে, কী হবে? সংখ্যাবাচক বহুব্রীহি। সো এটা অবশ্যই কিন্তু একটা ক্ষেত্র বুঝি, আমরা একটি ক্ষেত্র বুঝি, এবং এইটাও কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ। বক্স করে জাস্ট আপনাদের একটু কনফিউশনে রেখে দিয়েছিলাম যে চোখ বন্ধ করার জন্য আপনি বহুব্রীহি না বলেন, যেন একটু মাথার ব্রেনটা একটু খাটান। কারণ এই মুহূর্তে উত্তর বলে দেওয়াটার উদ্দেশ্য হচ্ছে আপনাকে শেখানো যে এইটা যেন পরীক্ষার হলে অ্যাপ্লাই করা যায়। শুধু এইচএসসি পরীক্ষাতেই না, এডমিশনও কাজে লাগে। সো এডমিশনেরকে টার্গেট করে আমরা কিন্তু এইচএসসি পরীক্ষাটা দিচ্ছি, এবং এইচএসসিকে কিন্তু হেলাফেলা করা যাবে না। অনেকে ভাবেন হ্যাঁ এডমিশন তো দিব, ঢাবিতেই পড়বো, এইচএসসি পরীক্ষা দিয়ে আর করবোটা কি? অথচ এইচএসসি পাস না করলে কিন্তু ঢাবিতে পরীক্ষা দিতে পারবেন না, চান্স পাওয়া পরে কথা। তাহলে এই ভাবটা নিয়ে আমি তো ঢাবিতে পরীক্ষা দিব রে, আমাকে চিনিস তোরা, আমি তো ঢাবিতে পড়বো, আমি এইচএসসির জন্য খুব একটা চিন্তা করছি না আসলে, আমি এখন তো বিজনেস টাইটানে ক্লাস করি নিয়মিত, বিজনেস টাইটান তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমার্স নিয়ে অনেক চিন্তা করে, তো আমাকে একটু সমীহ করে কথা বলবে কিন্তু, বুঝছিস? সো এই ভাবটা নিয়ে কিন্তু লাভ নেই, বুঝছেন? এই ভাবটা না নিয়ে এইচএসসিটা খুব ভালো করে পরীক্ষা দেওয়া লাগবে, কিন্তু এইচএসসির নাম্বার আছে কিন্তু ভাই, না এসএসসিতে নাম্বার আছে, এইচএসসির মধ্যেও নাম্বার আছে। সো অনেকেই দেখবেন আপনার সাথে ভাব নিবে, আপনার এইচএসসি পরীক্ষার্থী অনেক বন্ধুরা বা পরীক্ষা দেওয়ার পরে এই কী করিস রে, আরে টাইটানে ভর্তি হয়েছি রে, অথবা ঢাবির ফর্ম তুলছি, মানে কি ভাব, মনে হয় ঢাবিতে ফর্ম তোলা মানে ঢাবি চান্স পেয়ে গেছে। সো মানে ভাবটা থাকবে, এই ভাবটা আসলে যারা ধরবে একটু দূরে থাকবেন। দেখবেন চান্স পাওয়ার মানে পরীক্ষা শেষে তার আশেপাশেও চিন্তা ভাবনা নাই, চান্স পাওয়ার আশেপাশেও নাই সে। সো একটু পড়াশোনা করতে হবে, এইচএসসি পরীক্ষাটা ভালো করে দিতে হবে, কারণ এইচএসসিতে ভালো না করলে সামনে আসলে ভালো করা সম্ভব না, বুঝতে পেরেছেন? সো ভাব নেওয়া বন্ধ করা উচিত। হ্যাঁ, ওকে, আমরা এখানে একটু দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রীহি মোটামুটি আশা করছি একেবারে মানে বেসিক থেকে একবার অ্যাডভান্স পর্যন্ত মোটামুটি শিখে গেছে আলহামদুলিল্লাহ। আশা করছি এই ভর্তি পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষাতে আপনাদের এটা নিয়ে কোনো সমস্যা হবে না, এটা বিশ্বাস আমার। ওকে, এবার আরও একটা বিষয় আমরা একটু বুঝবো, যেটা নিয়ে খুব সমস্যা হয়। একটা প্রশ্ন করি, মানব কল্যাণ শব্দের মধ্যে একটা শব্দ আছে, মানব কল্যাণ কোনো স্বয়ংভূ, সম্পর্করহিত, বিচ্ছিন্ন হতে পারে না, তাই না? একটা শব্দ আছে, মানব কল্যাণ স্বয়ংভূ, সম্পর্করহিত, বিচ্ছিন্ন হতে পারে না। প্রশ্ন হচ্ছে মানব কল্যাণ কোন সমাস, স্বয়ংভূ কোন সমাস? স্বয়ংভূর মতো আরও একটা শব্দ আছে বিলাসী গল্পে, মৃত্যুঞ্জয়, তাই না? মৃত্যুঞ্জয় এটা কোন সমাস? সো একটু ঝটপট জানাই দেন দেখি, দুইটা একই সমাস, দেখি কে পারেন। একটু শর্টকাট বলে দিলাম, যদিও এটা বলা ঠিক হয় নাই, তারপর দেখি স্বয়ংভূ এবং মৃত্যুঞ্জয় দুইটা একই সমাস, এবার বলেন দুইটা কোন সমাস, দেখি কারা পারেন। এই আপনারা ট্যাগ করছেন না কেন বন্ধুদেরকে? একটু সবাইকে জানাইতে হয়তো। অনেকেই তো শুধু দেবেন্দ্রনাথ কলেজ দিয়ে দেখা যাচ্ছে ভরে গেছে সব, মাশাআল্লাহ, কিন্তু অন্য কলেজের খুব একটা উপস্থিতি আমরা দেখতেছি না। অন্য কলেজ আছেন কিন্তু সংখ্যাটা সন্তোষজনক না। আচ্ছা, অনেকে দ্বন্দ্ব বলছেন, পাপড়ি দাস দ্বন্দ্ব বলছেন। আচ্ছা, আর কেউ দ্বন্দ্ব হওয়ার শর্ত কি? দুইটা পদেরই অর্থের প্রাধান্য পাইতে হবে, কিন্তু দুইটাকেই বুঝাইতে হবে, এটা দ্বন্দ্ব শর্ত, তাই না? হাবিবা খান বলছেন তৎপুরুষ মেবি। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার তথ্যটা নিলাম। মৃত্যুঞ্জয় তো নাম, হ্যাঁ মৃত্যুঞ্জয় অবশ্যই নাম। দ্বন্দ্ব সমাস বলছেন, বহুব্রীহি বলছেন, ওকে। দ্বন্দ্বর পক্ষে অনেক, দ্বন্দ্বের পক্ষে এত কেন, এত দ্বন্দ্ব লাগতে চান কেন আপনারা? দ্বন্দ্ব মানে কিন্তু মারামারি না, ডিসম মারতে হবে। সো এখানে কিন্তু এই ডিসমের কোনো কারণ নাই, কিন্তু মারামারির কোনো কারণ নাই। যদিও দ্বন্দ্ব সমস্যা কিন্তু সেই মারামারি কাহিনী না, দ্বন্দ্ব সমস্যা হচ্ছে এই দ্বন্দ্ব হওয়ার জন্য যে দুইটা বিষয়ের
থাকে, আমরা ওদিকে না যাই যদিও, অনেক সময় লাগবে ওদিকে কথা বললে। আচ্ছা, এখানে আসি। দ্বন্দ্বে কাহিনীর দুইটা অর্থের প্রাধান্য পাওয়া লাগবে, দুইটা শব্দের অর্থের প্রাধান্য পাবে। আসেন, স্বয়ংভূ এবং মৃত্যুঞ্জয় এটা কোন সমাস বলার আগে আমরা একটু উপপদ তৎপুরুষ পড়ি। হ্যাঁ, উপপদ তৎপুরুষ। এই তৎপুরুষ সমাসটা সাধারণ তৎপুরুষ সমাসের মতো না। আসলে সাধারণ তৎপুরুষগুলো কেমন? বিভক্তি লোপ পালে তৎপুরুষ হয়, দ্বিতীয় বিভক্তি লোপ পালে তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী যেই বিভক্তি লোপ পাবে সেই তৎপুরুষ হয়। এগুলো সাধারণ তৎপুরুষের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে অলুক তৎপুরুষ, বিভক্তি লোপ না পাইলে অলুক হয়। অলুক সমাস তিনটার মধ্যে হয়, দ্বন্দ্বে, বহুব্রীহিতে এবং তৎপুরুষের মধ্যে। আর আরেকটা আছে উপপদ তৎপুরুষ, আর একটা আছে নয় তৎপুরুষ। নয় মানে হচ্ছে না বোধক। যদি না বোধক অর্থ দেয় সেটা নয় সমাস, সেটা তৎপুরুষের মধ্যেও আছে আর বহুব্রীহির মধ্যেও আছে। আমরা একটু পরে দেখবো এটা নিয়ে। আচ্ছা, যেহেতু কথা উঠে গিয়েছে আমরা একটু এটা আগে দেখে আসি, এটা পরে আসছে এখানে। তাহলে অলুক সমাস হয় কয়টা বলুন তো? অলুক, অলুক মানে কি? অশব্দের অর্থ হচ্ছে না, তাই না? তাহলে এটা না বোধক অর্থ দিবে, না বোধক একটা অর্থ দিবে। আর লুক মানে লোপ পাওয়া, তাহলে না লোপ পাবে। তাহলে লোপ পাবে না কি? সেটা বিভক্তি। যদি বিভক্তি লোপ না পায় তবে সেটা অলুক সমাস হয়। ওকে, ঠিক আছে। তাহলে যদি বিভক্তি লোপ না পায় তাকে অলুক সমাস বলে। এই অলুক সমাস আছে কয়টা সমাসে? অলুক সমাস আছে তিনটা সমাসে। একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, একটা আছে অলুক তৎপুরুষ, আরেকটা আছে অলুক বহুব্রীহি। অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। আমরা কিন্তু এই ক্লাসের শেষে কিন্তু বিগত বছরের প্রশ্ন সমাধান করব, সেখানে গিয়ে কিছু জটিল জায়গা থাকবে, সেটা আমরা ইনস্ট্যান্ট সলভ করব। দেখেন একটু সিম্পলি দ্বন্দ্ব সমাসের কথা কি? দ্বন্দ্বের মানে কি বলুন তো? আমরা একটু আগে বলে আসছি দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পাবে। এখানেও সিম্পলি দুই পাশেই বিভক্তি পাওয়া যাবে। তো যেই অলুক সমাসে দুই পাশেই বিভক্তি আছে, উভয় পদের প্রাধান্য অবশ্যই থাকবে। কিন্তু সহজে বুঝছি, উভয় পাশে কি থাকবে? বিভক্তি থাকবে। যেমন ধরেন মায়ে ঝিয়ে, সাপে নেউলে। এটা আবার বিরোধমূলক দ্বন্দ্ব হয়, এটা আমরা পরে দেখব। তাহলে সাপে নেউলে, হাটে, হাট বাজার সমস্যা, এটা আবার সমর্থন দ্বন্দ্ব। কিন্তু হাটে বাজারে যদি বলি, হাট বাজার না বলে কি বলি? যদি বলি হাটে বাজারে, সেটা হচ্ছে আবার অলুক দ্বন্দ্ব হবে। যদি বলি রাজায় প্রজায়, রাজায় প্রজায় বা রাজায় রাজায় বলি, সবগুলো শব্দের শেষে দেখেন তো বিভক্তি আছে কি নাই? এখানে বিভক্তি, এখানে বিভক্তি, দুই পাশে কিন্তু বিভক্তি আছে। তো দুই পাশে যখন বিভক্তি পাওয়া যাবে নিঃসন্দেহে বুঝবো এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। ওকে, দুই পাশে বিভক্তি পাওয়া লাগবে কিন্তু। আচ্ছা, অলুক তৎপুরুষে, অলুক বহুব্রীহিতে দুটাতেই শুধু এক পাশে বিভক্তি পাওয়া যাবে, যেখানে ঝামেলাটা কিন্তু হয়। এখানে অলুক দ্বন্দ্ব নিঃসন্দেহে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এটা দুই পাশেই বিভক্তি, দুই পাশেই বিভক্তি। এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না, কোনো সন্দেহের অবকাশ নাই এই অলুক দ্বন্দ্ব নিয়ে। তাহলে ঝামেলা কোথায় হয়? অলুক তৎপুরুষে, অলুক বহুব্রীহিতে। কি ঝামেলা হয়? বাপে ছেলে, বনে বাদরে। হ্যাঁ, বনে বাদারে, বাদরে না, বনে বাদারে বলে, হ্যাঁ বাদারে লিখছেন আপনি, আমি ভুল পড়ছি। আচ্ছা, ওই বাদর বলতে বলতে মুখ দিয়ে বাদর চলে আসছে দাদু, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা পড়াশোনায় আছি। তো অলুক তৎপুরুষে বলছিলাম। তো অলুক তৎপুরুষ যদি বলি, একটু দেখেন তো, যদি বলি মামার বাড়ি, আর এদিকে বললাম হচ্ছে ধরেন হাতে হারিকেন, দেখেন তো মামার বাড়ি বললে মামা বলার পরে আমার কি বিভক্তি আছে কি নাই?
হাতে হারিকেন বললে হাত এর পরে বিভক্তি আছে কি নাই? কোন পাশে? শুধু এক পাশে না, শুধু এক পাশে বিভক্তি। যে কোনো এক পাশে মানে পূর্ব পাশে বিভক্তি, যে কোনো এক পাশে না, শুধু প্রথম পদে বা পূর্ব পদে বিভক্তি পাওয়া যাবে। তাহলে এই পূর্ব পদে বিভক্তি চিহ্ন আছে, আর এখানে ছিল দুই পদে। কিন্তু এখন মামার বাড়ি বলতে বাড়ি বুঝি নাকি অন্য কিছু বুঝি? বাড়ি বুঝি। কিন্তু হাতে হারিকেন বলতে হাত বুঝি, হারিকেন বুঝি, কি বুঝি? বুঝি এমন একটা দল বা এমন একটা বিষয় যারা হাতে হারিকেন ধরাই দিচ্ছে না। বিশেষ করে ফুটবল খেলার ক্ষেত্রে অনেকে এটা ব্যবহার করেন যে হাতে হারিকেন ধরাই দিচ্ছে। আচ্ছা, এখন দেখেন মামার বাড়ি এবং হাতে হারিকেন দুইটার মধ্যে এটা কেন তৎপুরুষ হয়েছে, এটা কেন বহুব্রী হয়েছে? খুব সিম্পল। এখানে বহুব্রী সমাস তৎপুরুষ কারণ হচ্ছে এখানে বাড়ি বোঝায়, পরবর্তী অর্থের প্রাধান্য আছে, যেটা তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য। মনে আছে ওই প্রথম বলছিলাম 6টা সমাসের কাহিনী সংক্ষেপে। আচ্ছা, হাতে হারিকেন দিয়ে হারিকেনও বোঝায় না, হাতও বোঝায় না, বোঝায় এমন একজন ব্যক্তি যার হাতে হারিকেন দিয়েছে। বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, একজন বলছেন তেলে ভাজা। গুড, তেলে ভাজা। সো একটু খেয়াল করেন তো, এটার পাশাপাশি যদি একটা শব্দ লিখি শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, অনেকে বলে মধুর হাড়ি, অনেকে বলে বিষের হাড়ি, এটা ভিন্নতা আছে, পারসেপশন ভিন্ন হয় যার যার মতো করে। অনেকে বিপদের চিন্তা করছেন, আচ্ছা সমস্যা নেই। শ্বশুর বাড়ি কোন সমাস বলেন দেখি? আপনাদের কাছ থেকে উত্তর নেই। শ্বশুর বাড়ি কোন সমাস? আর নিশ্চয়ই আপনার এখন শ্বশুর বাড়ি যান নাই, সময় হয় না এখনো, সামনে হবে নাকি? হ্যাঁ, ছেলে মেয়ে বললে ছেলে মেয়ে কি দ্বন্দ্ব সমাস হবে? দেখি বলুন তো আপনারা, ছেলে মেয়ে কি দ্বন্দ্ব মানে অলুক দ্বন্দ্ব হবে কিনা? দ্বন্দ্ব তো অবশ্যই, সেটা অলুক দ্বন্দ্ব কিনা? ছেলে মেয়ে কি অলুক দ্বন্দ্ব? না, জায়াপতি কেন আসবে? জায়াপতির মধ্যে কি বিভক্তি আছে? দেশে বিদেশে আসবে। গুড, দেশে বিদেশে আসতে পারে এখানে, দেশে বিদেশে আসবে, কারণ দেশ এর সাথে বিভক্তি আছে, বিদেশ এর সাথেও বিভক্তি আছে। আচ্ছা, অলুক তৎপুরুষ বলছেন শ্বশুর বাড়িকে, এটা একেবারেই ভুল। একটা কারণে দেখেন তো কি ভুলটা করছেন আপনারা। এখানে এই র একটা বর্ণ আছে, কিন্তু এটা বিভক্তি না, বিভক্তি না, এটা মূল শব্দের অংশ ভাই। তাহলে বিভক্তি কি জিনিস? বিভক্তি হচ্ছে মূল শব্দের শেষে অতিরিক্ত কিছু যুক্ত হলে, অতিরিক্ত কিছু যুক্ত হলে। দেখেন তো, ছেলে মেয়ে বলার পরে এ ছেলে এবং মেয়ে, এখানে কি এ কি অতিরিক্ত? না। সো এটা কিন্তু বিভক্তি না, এগুলো শূন্য বিভক্তি এখানে। সো তাকে আপনি কোনোভাবে অলুক দ্বন্দ্ব বলতে পারবেন না। অলুক দ্বন্দ্ব হওয়ার জন্য অবশ্যই বিভক্তি যুক্ত হইতে হবে। ছেলে মেয়ে অলুক দ্বন্দ্ব না, কারণ এখানে এই ছেলের মধ্যে এ বা মেয়ের মধ্যে এ কিন্তু বিভক্তি না, এটা মূল শব্দের অংশ। কিন্তু মামা মূল শব্দ শেষে অতিরিক্ত এ আসছে, মা মূল শব্দ অতিরিক্ত এ আসছে, সাপ মূল শব্দ অতিরিক্ত এ আসছে, এভাবে দেশ মূল শব্দ অতিরিক্ত এ আসছে, এখানে বিভক্তি। তাহলে বিভক্তি হচ্ছে অতিরিক্ত কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যা শব্দের সাথে যুক্ত থাকবে। তাহলে এটা অলুক তৎপুরুষ না হলে কি হয়? এটা মূলত ষষ্ঠী তৎপুরুষ, কারণ এখানে শ্বশুরের বাড়ি ছিল, র বা এর বিভক্তি লোপ পাইলে তাকে আমরা বলি কি ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী বিভক্তি যেহেতু লোপ পায়, তার নাম কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। ও, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা? যেই বিভক্তি লোপ পাবে সেই তৎপুরুষ হবে, সিম্পল, তাই না? তাহলে এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে কি? কেন ছেলে মেয়ে অলুক দ্বন্দ্ব না, কেন শ্বশুরবাড়ি অলুক তৎপুরুষ না, এই কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা বলেন? এই কনফিউশন ক্লিয়ার হয়েছে কি না? আর অলুকের মধ্যে 3টা প্রকার ছিল, আমরা বুঝিয়ে দিলাম। আশা করছি আপনাদের এই কনফিউশন ক্লিয়ার হবে ইনশাল্লাহ। অলুক ছাড়া একটা নয় সমাস না বোধক অর্থ হলে এটা নয় সমাস হয়। আমরা এটা পরে যাই, আপাতত এইখানে আসি একটু। তাহলে আশা করছি ক্লিয়ার হয়েছেন না? এটা তো পরবর্তীতে হিসাব, এডমিশনের হিসাব। আপনাদের এখন এইচএসসির মধ্যে এটা লাগবে না খুব একটা। অলুক টলুক গেলে আপনি তৎপুরুষ বুঝতে পারলে হয়েছে, যেটা প্রথম পেজে পড়াইছি না, 6টা সমাস পড়াইছি না, শুধু এইটুকু বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। এটা জাস্ট আস্তে আস্তে এডমিশনের সময় কিছু কাজে লাগবে। আবার হচ্ছে এখানে আস্তে আস্তে আগে থেকে একটু পড়ে রাখলেন, বা আরও স্পেসিফিক যদি বলতে পারেন তাহলে ভালো। এখানে ভালো একটা কথা, ধরেন আপনি বুঝতে পারছেন এটা তৎপুরুষ সমাস, ঠিক অলুক না ষষ্ঠীর, এটা কনফিউশন হয়েছে, কি করবেন বলেন তো?
মানে আপনি বুঝতে পারছেন যে এটা তৎপুরুষ সমাস, কিন্তু অলুক নাকি ষষ্ঠী এটা নিয়ে কনফিউশন আছে বা এরকম কোনো কনফিউশন আছে, কিন্তু সমাসটা নির্ণয় করতে পারছেন। যখন প্রকারভেদ নিয়ে আপনি ঝামেলা পড়বেন, কখনোই, মানে এইচএসসি কথা বলছি, কখনোই স্পেসিফিক উত্তর দিতে যাবেন না। মানে এটা অলুক বা ষষ্ঠী এটা বলা দরকার নেই, আপনি তৎপুরুষ বলেন, উত্তর রাইট। মানে প্রকারভেদ আপনাকে বলা হয় না প্রশ্নের মধ্যে যে সমাসের প্রকারভেদ সহ তার ভেষ বাক্যের প্রকারভেদ সহ তুমি ভেষ বাক্য দিয়ে সমাস নির্ণয় করো, বলে না কিন্তু। হ্যাঁ, ডাইরেক্ট তৎপুরুষ লিখে দিবেন, লিখে শুধু ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। সো আমি ব্যাস বাক্য লিখে দিব, সমাস লিখে দিব। ওকে, আমরা যেখানে ছিলাম উপপদ তৎপুরুষে। উপপদ তৎপুরুষটা খুবই সহজ। কিভাবে দেখবেন, প্রথমে একটা শব্দ পাওয়া যাবে, হ্যাঁ, এরপরে একটা ক্রিয়া পাওয়া যাবে, এরপরে দেখবেন যে অথবা যা অথবা যিনি। দেখবেন সমস্ত পদকে আপনি এভাবে ভাঙতে পারবেন। দেখেন এভাবে, তাই সমস্ত পদকে এভাবে ভাঙা যায়। এটা হচ্ছে শর্টকাট। তার চেয়ে সুপার শর্টকাট আছে, আমি দেখাচ্ছি একটু পরে। একটু দেখেন, একটা শব্দ লিখি আমরা, যে ধরেন বললাম একবারে সহজ শব্দ দিয়ে পকেট মার, যেটা লিখছিলাম আমরা সেই প্রথম পেজে, মনে আছে কিনা? পকেট মার। দেখেন তো এখানে পকেট, এই পকেট একটা শব্দ না, বিশেষ্য পদ। এরপরে এই মার দিয়ে মারে যে বা যিনি, মানে এই ধরনের ব্যাস বাক্য লেখা যায় কিনা, যে পকেট মারে যে, এটা হচ্ছে এইভাবে দিয়ে। কিন্তু আরো সহজ কথা হচ্ছে, দেখবেন এই যে একটা শব্দের পরে এমন এক বা একাধিক বর্ণ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? এক বা একাধিক বর্ণ পাওয়া যাবে। আচ্ছা, তাসলিমা ইসলাম মৌ গুলশান কমার্স কলেজ থেকে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একটা শব্দের শেষে এমন কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি পাওয়া যাবে যাকে দিয়ে একটা ক্রিয়াপদ বানানো যায়। দেখেন তো এই মার দিয়ে মারে হয়েছে কিনা। ঠিক এইভাবে আমি এবার র্যান্ডমলি অনেকগুলো শব্দ লিখবো। দেখেন, পঙ্কজ, তাহলে পঙ্ক বলার পরে জ দিয়ে কি হয়? পঙ্কে জন্মে যা, হয় কিনা? ঠিক এইভাবে যদি বলি জলজ, জ দিয়ে কি হয়? জলে জন্মে যা। যদি স্থলজ বলি, স্থলে জন্মে যা। ঠিক এইভাবে যদি জলদ বলি, জল দেয় যে, তাই কিনা? আবার যদি বলি জলধি, তখন কি হবে? জল ধারণ করেছে। দেখেন, একটা মূল শব্দের পরে এক বা একাধিক বর্ণ পাওয়া যাবে যাকে দিয়ে একটা ক্রিয়াপদ বানা যায়। তাহলে এবারে দেখেন তো, স্বয়ং ভূমিষ্ঠ হয় যে, স্বয়ং ভূমিষ্ঠ হয় যে, বুধে কি হয়? ভূমিষ্ঠ হওয়া। তাহলে স্বয়ং ভূমিষ্ঠ হয় যে। ঠিক এইভাবে মৃত্যুকে জয় করে যে। বুঝতে পারছেন কিনা স্বয়ংভূ, মৃত্যুঞ্জয় এগুলো কেন এই সমাজগুলো হচ্ছে? ঠিক এইভাবে। আচ্ছা, গুলশান কমার্স কোর্স থেকে দেখছেন জেসিকা সুলতানা জুথি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আচ্ছা, এরপর দেখেন, যদি বলি ছেলে ধরা, তাহলে কি হবে? ছেলে ধরে যে। ঠিক এভাবে যদি বলি মধুপ, মধুপ দিয়ে কি হবে বলুন দেখি, আপনারা বলেন এটা। হ্যাঁ, উপপদ তৎপুরুষটা বহুব্রীহির মতো হয়ে যায়। শুধু উপপদ না, তৎপুরুষের পুরোটাই বহুব্রীহির মতো হয়ে যেতে পারে যদি আপনি আগে তৎপুরুষ না পড়েন। সো এই কারণে আমি সবাইকে পরামর্শ দিই যে আপনি সমাস পড়তে গেলে প্রথমে তৎপুরুষও ঠিকমতো পড়বেন, অন্তত বহুব্রীহি পড়ার আগে তৎপুরুষ পড়বেন, না হলে গুলাই ফেলতে পারেন। আচ্ছা, তাহলে মধুপ দিয়ে কি হবে? মধুপ, মধুপ বললে দেখেন তো মধু আছে, এরপরে পদই কি হয়? এই মধু বললে আবার ওই যে আপনার ওই কিরে এটা মনে পড়ে না,
এই মধু শব্দটা উচ্চারণ করলেই এই আমাদের দেশে আসলে ভাইরাল হওয়া খুব সহজ, মানে পাবলিক চাইলেই ভাইরাল হতে পারে এমন অবস্থা হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এই প দিয়ে হচ্ছে পান করে যে, মধু পান করে যে। তাহলে আমরা মূল শব্দের শেষে এমন কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি পাবো যেটা দিয়ে একটা ক্রিয়াপদ অবশ্যই বানাইতে পারবো। বুঝতে পেরেছেন কি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের তৎপুরুষ সমাসের কথা। এবার আসেন কিছু আমাদের প্র্যাকটিস করে আসি। হ্যাঁ, আমাদের যে সমাসের বিগত বছরের প্রশ্নগুলো ছিল আমরা একটু সলভ করে আসি। একটু দেখেন, এখানে কয়টা পারেন দেখেন তো, এতক্ষণ যা পড়ছেন এর মধ্যে কয়টা পারেন? এতক্ষণ যা পড়ছেন এর মধ্যে এই গজানন পারা যায়, দুধে ভাতে পারা যায়, তপবন্ট না হয় না বুঝলেন, চৌরাস্তা পারা যায়, উদ্বেল পারা যায়, উদ্বেলটা হসন্ত হবে, একসাথে যুক্ত হবে এটা, লোকান্তর পারা যাওয়ার কথা না হয় তার কারণে পড়াই নেই এখন পর্যন্ত, পড়াবো। তাহলে এইভাবে আমি কিন্তু পড়তে পারি। দেখেন অনেকগুলোকে সলভ হয়ে যাচ্ছে কিন্তু এখন অলরেডি। তাহলে এই চৌরাস্তা কি হবে? আচ্ছা, ভালো কথা, আমরা দ্বিগু সমাস যখন চিনছি, আমরা দ্বিগু সমাস চিনে গেলে মানে হচ্ছে এটা আমাদের দ্বিগু সমাসের শব্দে বেশবাক্যের শেষে কী হয়? সমাহার হয়। তাহলে আমরা লিখবো হচ্ছে 4 রাস্তার সমাহার। আমরা আশা করছি বেশবাক্য আপনাদের বলে দেওয়া লাগবে না, কারণ আমরা বেশবাক্য মোটামুটি ভালো পারেন। 4 রাস্তার সমাহার। তাহলে 4 রাস্তার সমাহার, এটা কোন সমাস হবে? দ্বিগু সমাস হলো। আচ্ছা, এরপরে দেখেন দুধে ভাতে, দুই পাশে বিভক্তি চিহ্ন আছে, তাহলে কি হইল? অলুক দ্বন্দ্ব হইল। তাহলে দুধে ও ভাতে বেশবাক্য লিখলাম না। আচ্ছা, এরপর দেখেন আর কিন্তু পারতেছেন না মোটামুটি। এখানে পাওয়া যাওয়ার কথা যে আনন, 10 আনন, 10 আনন যার। তো এখানে যেটা যদিও এখানে 10 গজির মতো এটা। আচ্ছা, উপপদ তৎপুরুষ বহুব্রী হতে কীভাবে আলাদা করা যায়? কিছু টেকনিক দেন স্যার। হ্যাঁ, উপপদ তৎপুরুষ থেকে বহুব্রী আলাদা করার খুব সিম্পল কথাই হচ্ছে, উপপদ তৎপুরুষের মধ্যে প্রথমে শব্দ পাওয়া যাবে, এরপরে এক বা একাধিক শব্দ বর্ণ দিয়ে একটা ক্রিয়াপদ বানানো যাবে। এইটা করতে পারলে দেখবেন বহুব্রীর সাথে ঝামেলা হবে না। এটা হচ্ছে সবচেয়ে সুপার শর্টকাট। আচ্ছা, এটা হচ্ছে গজের ন্যায় আনন যার। তাহলে গজের ন্যায় আনন যার, সেটা কিন্তু ঢাকা বোর্ডের প্রশ্ন গত বছরের। আনন যার, আনন মানে মাথা বা মুখ, আগে বলছি আমরা। তাহলে এটা হচ্ছে বহুব্রীহি সমাস না? বহুব্রীহি সমাস। এখানে আপনার প্রকারভেদ লিখাই লাগো কথা নাই, আপনি শুধু সমাসের প্রকারটা লিখবেন। হ্যাঁ, এটা আমরা কি আমরা একটু পরে বলছি, এটাও কর্মধারয় সমাস, এটা পরে বলছি। উদ্বেল, তাহলে এখানে বুঝতেছি প্রথমে উদ আছে, এই উদ আসছে কোথেকে? উদ থেকে আসছে না, খণ্ড তো ছিল। এই উদ একটা উপসর্গ, এবং এই উদ উপসর্গকে যেহেতু প্রথমে দেখতে পাচ্ছি আমরা, এবং এটার অর্থই মেন কিন্তু বেলাকে অতিক্রম না করে, বা বেলাকে অতিক্রান্ত, যেটা বলি আমরা, বেলাকে অতিক্রম না করে অথবা বেলাকে অতিক্রান্ত। তাহলে কি হবে? এটা অব্যয়ীভাব সমাস। তাহলে প্রথমে একটা যদি অব্যয় পদ পেয়ে যাই আমরা, এবং তার অর্থই মেইন হয়, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। আচ্ছা, এরপরে এটাও বলবো আমরা, এটা পড়ানোর আগে আমরা একটা সমাস পড়ে আসি খুব শর্টকাটে। এখানে কি পড়বো না, আমরা ওইখানে পড়ে আসি, তাহলে আপনাদের স্লাইডটা থেকে যাবে, পিডিএফে পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে। আমরা এবার শিখব খুবই সহজে নিত্য সমাস চেনা যায় কিভাবে। নিত্য সমাস, এটাতে প্রশ্ন যেহেতু আসছে, আমরা এটা একটু শর্টকাটে দেখে আসি। এখানে খুবই শর্টকাটে দেখব। আমাদের মূল মোটিভ কিন্তু এখন শর্টকাটে খুব দ্রুত আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষাটা কীভাবে উদ্ধার হওয়া যায় এবং ভালো নম্বর নিয়ে, এবং সাথে সাথে এডমিশনও কাজে লাগবে ইনশাআল্লাহ। সো নিত্য সমাসে যেটা হয়, প্রথম শর্টকাট হচ্ছে শব্দের শেষে যে সমস্ত পদ দেওয়া থাকবে, সেই সমস্ত পদের শেষে, শব্দের শেষে পাওয়া যাবে কি? অন্তর অথবা আন্তর, এবং মাত্র থাকতে পারে, মাত্র। হ্যাঁ, কিভাবে? যেমন দেখেন, গ্রামান্তর, লোকান্তর,
দেশান্তর, গৃহান্তর, যুগান্তর, দর্শন মাত্র, শ্রবণ মাত্র। সো এই যে শব্দগুলো দেখেন, শেষে মাত্র আছে, এদিকে মাত্র আছে, এদিকে মাত্র আছে, এদিকে অন্তর বা আন্তর আছে, এবার লোকান্তর, যোগান্তর, গৃহান্তর, দেশান্তর। হ্যাঁ, সো যদি অন্তর আন্তর থাকে ব্যাস বাক্যের মধ্যে, সরি শব্দের শেষে, আমরা ব্যাস বাক্য কি নিয়ে আসি? অন্য নিয়ে আসি। যেমন অন্য গ্রাম, অন্য লোক, অন্য দেশ। আর যখন মাত্র পাওয়া যাবে, মাত্র পাওয়া গেলে তখন আমরা কি নিয়ে আসি? কেবল নিয়ে আসি। যেমন কেবল দর্শন, কেবল শ্রবণ, না? মোটামুটি আপনাদের ব্যাস বাক্য জানা আছে। তাহলে এটা হচ্ছে অন্য গ্রাম, অন্য লোক, অন্য দেশ, অন্য যুগ, এভাবে কেবল দর্শন, কেবল শ্রবণ। এটা হচ্ছে একটা শর্টকাট নিত্য সমাসের। দ্বিতীয় কথা হচ্ছে 11 থেকে, হ্যাঁ, 11 থেকে 99 পর্যন্ত, 11 থেকে 99 পর্যন্ত সকল সংখ্যাবাচক শব্দ, সকল সংখ্যাবাচক শব্দ সবার শেষে হচ্ছে রূপ অর্থ দিলে। তো এখানে কেমন হয় দেখেন তো, যদি বলি হচ্ছে 12 বলি, 92 বলি, 99 বলি, 81 বলি, 82 বলি, এই সবগুলো আমার নিত্য সমাস। ব্যাস বাক্য কেমন হবে? খুব সহজ। দেখেন, ব্যাস বাক্যের ক্ষেত্রে এখানে দেখবো একটু, এই যে আমার চিহ্নটা আছে, মানে একবারে সবার শেষে শব্দটা, এটা লিখবো প্রথমে। কি লিখবো? 2। আচ্ছা, ধরেন এখান থেকে আমি 2 নিয়ে আসলে শূন্য হয়ে গেল না? শূন্য। তাহলে 2 শূন্য হয়ে গেলে, একের সাথে শূন্য হলে কত হয়? 10 হয়। তখন আমরা এটা লিখবো 10। মাঝখানে আপনি 2 ও 10 লিখতে পারেন, অথবা 2 এবং 10 লিখতে পারেন, অথবা 2 অধিক 10 লিখতে পারেন। কি লিখতে পারেন? ও এবং অধিক, যে কোনো একটা লিখতে পারেন। 2 ও 10 দিয়েও শুদ্ধ, 2 এবং 10 দিয়েও শুদ্ধ, 2 অধিক 10 দিয়েও শুদ্ধ। তাহলে এবার আমাকে বলেন তো, 99 শব্দের ব্যাস বাক্য কি হবে? 99 শব্দের ব্যাস বাক্য কি হবে? দেখি আপনারা কি বুঝতেছেন। 99 শব্দের ব্যাস বাক্য কি হবে? নিরানব্বই, দ্রুত দ্রুত দেখি কি হবে, কি হবে 99 শব্দের ব্যাস বাক্য। কি কারো আসছে না? আচ্ছা, মাশাআল্লাহ, জাহিদ হাসান লিখছেন 9 ও 90। আচ্ছা, মাশাআল্লাহ। আর কেউ? হাদিকা মালিহা লিখছেন 9 অধিক 90। মাশাআল্লাহ, হ্যাঁ, আপনারটা হয়েছে। জস, হ্যাঁ, ঠিক আছে। বাকিটা লিখে নেন, দেখি। হ্যাঁ, লিখেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে 9 আছে, তাহলে 9টা প্রথমে লিখবো। তাহলে 9 লেখার পরে এখানে শূন্য হয়ে গেল, তাহলে শূন্য হলে 9-এর সাথে শূন্য দিলে কত হবে? 90 হবে। আর মাঝখানে এখানে দিব হচ্ছে ও, অথবা অধিক, অথবা এবং। তাহলে 9 ও 90, 9 অধিক 90, 9 এবং 90, যে কোনো একটা দিয়ে শুদ্ধ। হ্যাঁ, মহিনী লিখছেন মাশাআল্লাহ, হাবিবা লিখেছেন, প্রীতম লিখেছেন। হ্যাঁ, মাশাআল্লাহ, সবাইগুলো হচ্ছে জোস। কিন্তু আপনারা পারেন তো, এই অনেক পারেন মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখেন রূপ অর্থ দিলে, সাধারণত রূপ অর্থ দিয়ে কোন সমাস হয়? রূপক কর্মধারয় সমাস হয়। কিন্তু রূপ অর্থ দিয়ে আমরা একটা শব্দ পাই, কাল সাপ। আমরা শব্দ পাই কাল মেঘ,
এই দুইটি শব্দ দেখবো আমরা, বিশেষ করে কাল দিয়ে কোনো শব্দ এরকম রূপ অর্থ যদি দেয় তখন তাকে দেখবো সেটা হচ্ছে নিত্য সমাস। তাহলে কাল রূপ সাপ, কাল রূপ মেঘ, সেটা কি হবে? নিত্য সমাস। সো আমাদের নিত্য সমাস শিখা হয়ে গেল। আমরা দেখে আসি আমাদের সলভটা একটু, প্রশ্নটা বিগত বছরের কি হচ্ছে এখানে। লোকান্তর, তাহলে কি হবে? অন্য লোক। আচ্ছা, এটা আমরা কালার চেঞ্জ করে নেই। লোকান্তর হবে অন্য লোক, তাহলে কি হবে? নিত্য সমাস। তাহলে কাল ঘুম কি হবে? কাল রূপ ঘুম, এটাও নিত্য সমাস। আচ্ছা, এইটা হচ্ছে কর্মধারয় সমাস, এটা কর্মধারয় সমাস। এই বানানটা ভুল আসে, তপু বন হবে, তপু বান না। হ্যাঁ, ভিডিওটা নিজের আইডিতে অবশ্যই শেয়ার করে রাখা যাবে, এই ভিডিওটা থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পরবর্তীতে ভুল হলে দেখা যাবে কিনা। জেসিকা সুলতানা জ্যোতি বলছেন হ্যাঁ এই ক্লাসটা থেকে যাবে। তবে লাইভে হলে যেটা হয়, আপনি কিছু কোশ্চেন করলে আমি সলভ করতে পারবো, এটা সহজ হয় আপনার জন্য সাপোর্ট হবে এটা পরবর্তীতে আপনি দেখতে পারবেন, সমস্যা নেই, ইনশাআল্লাহ থাকবে ভিডিওটা। ওকে, হ্যাঁ, চাইলে আপনি নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন পরে দেখার জন্য। ওকে, ধন্যবাদ। আসেন, তপবন। তাহলে তপবন দিয়ে আসলে বন বুঝে, ডাকার না, তপবন হবে এমন বন যে বনটা তপের জন্য। তপ শব্দের অর্থ কি? তপস্যা করা। এই যে তপস্যা করে না মানুষ, হচ্ছে স্রষ্টাকে পাওয়ার জন্য তপস্যা করে। তাহলে যেই বনটা তপস্যার জন্যে, তাহলে তপস্যার নিমিত্তে বা তপের নিমিত্তে যে বন, তপের বা তপস্যার নিমিত্তে বা জন্যে যে বন, সেটা হচ্ছে তপবন। তাই জন্ম নিমিত্ত অর্থ দিলে আমরা বুঝি এটা চতুর্থী বিভক্তি বোঝায় না, জন্ম নিমিত্ত অর্থ দিলে। সো এটা হচ্ছে তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ, আমরা শুধু তৎপুরুষ লিখে রাখলাম, তৎপুরুষ সমাস। এবার আসেন নরাধম। তাহলে অধম যে নর, অধম যে নর, তাহলে এমন মানুষ যে মানুষ আসলে অধম। তো নরাধম দিয়ে কি বুঝি? নরাধম দিয়ে অধম বুঝি যে অধমটা আসলে, মানে যে মানুষটা আসলে অধম। অধম এমন কাকে বুঝি? বুঝলি না, যে আসলে তুই একটা ভালো মানুষ রে, না? নরাধম দিয়ে ভালো মানুষকে বুঝি না আমরা? ভালো মানুষকে বুঝি? আচ্ছা, ভালো মানুষকে বুঝি না, যে অধম যে খারাপ মানুষ তাকে বুঝি আমরা। তাহলে অধম যে নর, এটা হচ্ছে আমাদের কর্মধারয় সমাস। যে নর বা মানুষ হচ্ছে অধম, কর্মধারয় সমাস। ওকে, আমাদের ঢাকা বোর্ডের কোশ্চেন সলভ শেষ হইল গত বছরেরটা। আমরা আরেকটা প্রশ্ন দেখি। দম্পতি, আগে পরে আসছি। দম্পতি কি হবে? হ্যাঁ, কালতুল্য মেঘ বলা যাবে, যাবে না এমনটা না, কালতুল্য মেঘ বলা যাবে, কাল মেঘকে। যদি এখানে কাল মেঘ দিয়ে কাল রূপ মেঘটা আসলে পারফেক্ট, কালতুল্য বললেও এটা অশুদ্ধ না, অনেক বইতে এটা আছে। অনেক বই, মানে গাইড বই না, অনেক প্রণিধানযোগ্য বই যারা ব্যাকরণ লিখেছেন, আমাদের মুনি চৌধুরী থেকে শুরু করে, মানে আমাদের উনি তো একবার শেষ দিকে, আগে যদি বলেন হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আগে যদি বলি আমরা আমাদের হচ্ছে সুনীত কুমার চট্টোপাধ্যায়, আরও যদি বলি হচ্ছে কারাগার আছেন সুনীত কুমার সাথে, জায়াপতি লিখছেন। জায়াপতি, হ্যাঁ, ব্যাস বাক্য হইল। ওকে, জায়াপতি হচ্ছে ব্যাস বাক্য, জায়া ও পতি। তাহলে সমাসটা কি? সমাসটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। মাশাআল্লাহ। আচ্ছা, এখানে আর কি কি পাওয়া যায় দেখেন তো, মানে আমরা এতক্ষণ পরে আসছি, এমন কিছু পাওয়া যায় কিনা? এমন কিছু পাওয়া যায়? দেখেন, এই মন গড়া বলতে গড়া বুঝে কিনা, যেটা গড়া হয়েছে, একটা জিনিস স্ট্রাকচার্ড হয়েছে, বিল্ড আপ হয়েছে, কি দিয়ে? মন দিয়ে। তাহলে মন দিয়ে গড়া, তাই কিনা? মন দিয়ে গড়া, তাহলে দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি না, তাহলে তৃতীয় তৎপুরুষ হবে, তৃতীয় তৎপুরুষ। হাসাহাসি, এটা খুব জোস একটা জিনিস। হাসাহাসির মতো এমন শব্দ খুব সহজে মনে রাখা যাবে কিভাবে? শব্দের শুরুতে আকার এবং একই শব্দের শেষে হ্রস্বইকার। কি বললাম? একই শব্দ দুইবার লিখবো, প্রথমে দিব আকার, পরে দিব হ্রস্বইকার। তার নাম হচ্ছে বেতিহার বহুব্রীহি।
মানে বহুব্রীহি সমাস। তাহলে বহুব্রীহি সমাসের মধ্যে একটা প্রকার আছে ব্যতিহার বহুব্রীহি। এটা চিনব কীভাবে? খুবই সহজভাবে, যে প্রথমে থাকবে আকার, এরপরে কী থাকবে? হ্রস্বইকার। উদাহরণ কি দেখি? উদাহরণ দেখব হচ্ছে আমরা, ধরেন এখানে লিখছে চুল, আবার লিখলাম হচ্ছে চুল। একই শব্দ লিখছে কয়বার? 2 বার। তাহলে এখানে প্রথমে দিলাম আকার, প্রথমে দিলাম হচ্ছে আকার, পরে দিলাম হ্রস্বইকার। তাহলে চুলা চুলি হলো না? মানে চুলে চুলে যে লড়াই, চুলাচুলি, হাতাহাতি, মারামারি, ধরাধরি, কলাকলি, ঘুষাঘুষি, থাপ্পড়াথাপ্পড়ি। সো এই যে কোনো শব্দের শুরুতে মানে একই শব্দ 2 বার লিখে প্রথমে আকার পর হ্রস্বইকার দিলে কি হবে? ব্যতিহার বহুব্রীহি। তো এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি। আচ্ছা, এখানে জন বুঝি, মানব বুঝি, তাই দুইটাই বুঝাচ্ছে না? দ্বন্দ্ব সমাস, জন ও মানব। আচ্ছা, রক্তকমল, কমল শব্দের অর্থ কি? এই কমল শব্দের অর্থ হচ্ছে পদ্ম, মানে পদ্ম ফুল, যে পদ্ম, সে পদ্মের কথা বলছি। তাহলে রক্তের ন্যায় যে কমল, যে কমল ও পদ্ম ফুলটা কার মতো? রক্তের মতো। তাহলে কি হবে? হ্যাঁ, যেমন লাফালাফি বলছেন অনেকে, গুড, মাশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয়, রক্তের ন্যায় কমল, যে কমল ও পদ্ম হচ্ছে কিসের মতো? রক্তের মতো। তাহলে সপ্ত ঋষির সমাহার। এই সপ্ত ঋষিদের 7 জন ঋষিকে বোঝায় নাকি একজনকে বোঝায়? গুড, একজন বলছেন বসনীয় বাণী। হ্যাঁ, আর ব্যাসবাগ লিখি না, সেগুলো ব্যাসবাগ না লিখে চলে আসছে। হ্যাঁ, হাসিতে হাসিতে যে ক্রিয়া, গুড, মাশাআল্লাহ। বসনা রানী, গুড, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, হঠাৎ আপনার ভয়েস আসে, আবার হঠাৎ কিছু সময়ের জন্য চলে যায়। সম্ভবত আপনার এখানে নেটে প্রবলেম করছে, কারণ এই প্রবলেমটা শুধু আপনি বলেছেন, আগে যদি বলছে না। হ্যাঁ, এমনটা হইতে পারে আমার এখানে প্রবলেম হলে সবার এই সমস্যাটা হইতো যেহেতু। আচ্ছা, অন্য কারো সমস্যা আছে একটু জেনে নেই। মানে এমন কি হয়েছে যে একবার ভয়েস আসছে, আমার কথা শুনতে পাচ্ছেন, কিন্তু পরে শুনছেন না, এমন হয়েছে কিনা? তন্ময় খান বলছেন যে তার এমনটা হচ্ছে, এমনটা হইতে পারে। আশা করছি অন্য কারো এই সমস্যা কেউ ফেস করছেন না মনে হচ্ছে। হাদিকা মালিহা বলছেন না স্যার, ঠিক আছে, ওকে, তার মানে ঠিক আছে। আশা করছি যেহেতু অন্য একজনের সমস্যা না হলে, তেমন আমার এখানে ঠিক আছে, এই এন্ড থেকে ঠিক আছে। এখানে ঠিক থাকবে এমনটা নাও থাকতে পারে, কিন্তু চেক করে নিলাম আর কি। হ্যাঁ, সমস্যা নাই বলছেন, ওকে। জনমানব বলছেন, জন ও মানব, এই দ্বিগু কেন হবে? এই মাইট দেবো কিন্তু। ব্যাসবাক্য ঠিক ছিল, ব্যাসবাক্য ঠিক ছিল, কিন্তু দ্বিগু কেন বললেন? আচ্ছা, না স্যার, ঠিক আছে বলছেন, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। সবাই বলছেন ঠিক আছে, ওকে। সপ্তর্ষি দ্বিগু হবে। আচ্ছা, এটা ব্যাসবাক্য লিখে দিই, সপ্ত ঋষির সমাহার। সপ্ত ঋষির সমাহার, সপ্তর্ষি। তাহলে কি হবে? দ্বিগু সমাস। আচ্ছা, বিশ্রী প্রশান্তি, বলেন তো বিশ্রী কি হবে? বিশ্রী এবং প্রশান্তি কি হবে বলেন? এই দুটো শব্দের সমাস বলেন। বিশ্রী কোন সমাস এবং প্রশান্তি কোন সমাস? বিশ্রী কোন সমাস, প্রশান্তি কোন সমাস? একটু ঝটপট বলেন দেখি। একটু ঝটপট লিখেন আপনারা, দেখি কারা কারা বসতেছেন। বিশ্রী কর্মধারয় কেন ভাই? এতক্ষণ কি পড়াইলাম খেয়াল করবেন না হয়তো, মানে হয়তো পড়িয়েছি কিন্তু আপনি হয়তো স্কিপ করে গেছেন, মানে এই যে জায়গাটা তো খেয়াল করেন নাই।
একটু দেখেন তো ভাই, এই বি এটা একটা উপসর্গ কিনা? উপসর্গ দেবে, তৎপুরুষ কেন হবে? দেন এটা উপসর্গ, এই প্র উপসর্গ, বিশ্রী উপসর্গ এবং হচ্ছে প্রশান্তি উপসর্গ। অব্যয়ীভাব হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রথমে অব্যয় বা উপসর্গ পাওয়া লাগবে। আর এখানে দুটো উপসর্গ আছে। অব্যয়ীভাব ছাড়াও উপসর্গ থাকলে আর একটা সমাস হইতে পারে, সেটা হচ্ছে প্রাদি সমাস, সেটা পরে হিসাব। কিন্তু তৎপুরুষ কেন হবে? তৎপুরুষ তো প্রশ্ন আসে না, কারণ এখানে বি উপসর্গ, প্রশান্তির প্র উপসর্গ। তাহলে এই দুইটা হয়তো হবে অব্যয়ীভাব অথবা হবে প্রাদি, তাই কিনা? প্রাদিতে যদিও কখনো অব্যয়পদ পাবেন না, প্রাদির শুরুতে পাবেন হচ্ছে হয়তো প্র, পরা, পরি, নির, এই ধরনের যেগুলো সংস্কৃত উপসর্গ যেগুলো আছে, এই ধরনের সংস্কৃত কিছু উপসর্গ পাবেন, উপসর্গ, আর কিছু পাবেন না, অব্যয় পাবেন না এখানে। কিন্তু অব্যয়ীভাব সমাসের মধ্যে অবশ্যই অব্যয় পাবেন অথবা উপসর্গ পাবেন, কিন্তু এই প্রাদির মধ্যে শুধুই উপসর্গ পাওয়া সম্ভব, অব্যয় পাওয়া সম্ভব না। সো খেয়াল করেন, বিশ্রী বলতে কি বুঝি? যার স্ত্রী নাই। তাহলে স্ত্রী, এই যে স্ত্রী নেই যার বললে অনেকে ভালো বলছেন, যে যারা বহুব্রী বলছেন, বুঝছি কী কারণে এটা সমস্যাটা হয়েছে, ভাবছেন যে স্ত্রী নেই যার বিশ্রী, এই কারণে ভাবছেন যে এটা বহুব্রী সমাস। বুঝছে, এটা আসলে স্ত্রী নেই যার বিষয়টা এরকম না, সেটা হচ্ছে স্ত্রী এর অভাব, স্ত্রী এর অভাব, বা স্ত্রী এটা লিখে হবে, কমা দিলে হবে স্ত্রী এর বা স্ত্রীর অভাব, বিশ্রী। এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস। তাহলে স্ত্রী এর অভাব, স্ত্রী এর অভাব। প্রশান্তিটাও আমার হচ্ছে অব্যয়ীভাব সমাসের মধ্যে আপনি ফেলতে পারবেন, কিন্তু এটা আবার প্রাদি সমাস হয়। এই প্রাদি সমাস হওয়ার কারণ হচ্ছে প্রকৃষ্ট রূপে শান্তি। এই প্রদে কি বোঝা? প্রকৃষ্ট বোঝা, প্রকৃষ্ট। তাহলে প্রকৃষ্ট রূপে, আচ্ছা প্রকৃষ্ট মানে কি বলুন তো? প্রকৃষ্ট মানে কি? প্রকৃষ্ট মানে কি? প্রকৃষ্ট মানে হচ্ছে, ওকে সমস্যা নাই যে লেট করেছেন, বাকি ক্লাসটা করেন, পরে আবার রেকর্ড থেকে দেখে নিন, সমস্যা নেই। প্রকৃষ্ট মানে হচ্ছে বেস্ট, বলুন আমরা বেস্ট, গুড, বেটার, বেস্ট। সো এই বেটার বা বেস্ট, এই দুটো একটা প্রকৃষ্ট বুঝি আমরা। তাহলে ভালো রূপে শান্তি যেটা, সেটা প্রকৃষ্ট শান্তি। সো আশা করছি আমাদের এই বোর্ডের প্রশ্ন মোটামুটি সলভ হয়ে গেল। এখানে আসা সমস্যা ছিল, এই দুইটা নিয়ে আপনাদের একটু কনফিউশন তৈরি হয়েছে, আশা করছি ক্লিয়ার হয়েছে। সো প্রথমে উপসর্গ বা অব্যয় পাইলে নিঃসন্দেহে আমি বুঝবো উপসর্গ পাওয়া গেলে হয়তো প্রাদি না হয় অব্যয় ভাব। আর অব্যয় যদি পাওয়া যায় তাহলে কোনো সন্দেহই নাই যে অব্যয়ভাব সমাস। কিন্তু উপসর্গ দিয়ে কী হইতে পারে? প্রাদিও হইতে পারে, অব্যয়ভাবও হইতে পারে। ওকে, আসলে আমরা দেখি একটু দুধে ভাতে, আগে বুঝে আসছি কী হবে। আচ্ছা, আমরা এটা শেষ করে আশা করছি আমরা মনে হয় ক্লাসটা শেষ করে দিলে ভালো হয়। অনেকেই মনে হয় চমৎকার বলছেন, মার্শাল্লাহ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা কি এরপরে আরও পড়াবো কিছু, মানে এই বোর্ডের সলভ করার পরে কিছু পড়াবো কিনা আপনারা জানান আমাদেরকে। যদি আপনারা আরও পড়তে চান পড়াবো, আর পড়তে না চাইলে আমরা এখানে শেষ করবো আর কি, ইনশাল্লাহ। সো একটু জানাই দিবেন আরও পড়তে চান নাকি এখানে শেষ করলে ভালো হয় এটা সলভ করার পরে। তো দুধে ভাতে, হ্যাঁ দুধে ভাতে দুইটাই বিভক্তি আছে, আর দুই পাশেই বিভক্তি পাওয়া গেলে আমরা বুঝি এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। আর বেশ বাক্য নিশ্চয়ই আমরা বুঝে গিয়েছি যে দুধে ও ভাতে, তাই না? ওকে, দত্ত মানে হচ্ছে উপঢৌকন বা কিছু যে দেই। মাশাআল্লাহ, অনেকে প্রাদেশিক সমাস বলছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে দেবতার নিমিত্তে যে দত্ত দেওয়া হয়, যে প্রসাদ বা কলা বা যেটা দেওয়া হয়, দেবতার নিমিত্তে যে দত্ত সেটা হচ্ছে দেবদত্ত। তাহলে দেবতার নিমিত্তে দত্ত দিলে যে দত্তটা দেবতার জন্য দেওয়া হয়, সেখানে ধনও থাকতে পারে, যে দেবধন বা দেবত্ব সম্পত্তিটা অন্য হিসাব। আচ্ছা, দেবতার বা দেবের নিমিত্তে, দেবের বা দেবতার নিমিত্তে বা জন্যে যে দত্ত, তাহলে জন্ম নিমিত্ত অর্থ দিলে কি হয়? চতুর্থী তৎপুরুষ হয়, চতুর্থী তৎপুরুষ। আচ্ছা, এবার বলুন তো আয়কর কি হবে? আয়কর দিয়ে কর বুঝি না,
তাহলে আয়ের নিমিত্তে যে কর, তাহলে আয়ের নিমিত্তে যে কর কি হবে? চতুর্থী তৎপুরুষ হবে। আচ্ছা, পুরুষ সিংহ, আর দু একটা সলভ করলে ভালো হবে অবশ্যই। ঠিক আছে, তাহলে আর দু একটা সলভ করবো ইনশাল্লাহ। রেশমি আক্তার তাহিরা বলছেন, থ্যাংক ইউ। ওকে, পুরুষ সিংহ আর সিংহ পুরুষ দুইটা কি এক জিনিস? বলুন তো। পুরুষ সিংহ এবং সিংহ পুরুষ কিন্তু এক জিনিস না, দুইটা দুই জিনিস। তাহলে পুরুষ সিংহ কোন সমাস হবে আর সিংহ পুরুষ কোন সমাস হবে বলুন তো একটু দেখি। সিংহ পুরুষ, পুরুষ সিংহ বললে এটা সাধারণ ক্রম ধরে যে পুরুষ যে সিংহ, পুরুষ যে সিংহ, এটা হচ্ছে কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারে। আর এটা হচ্ছে সিংহের ন্যায় পুরুষ, সিংহের ন্যায় পুরুষ, অথবা এটা ব্যাস বাক্যটা আরেকটা ঘুরে করা যায়, এটা দুইটা ব্যাস বাক্য শুদ্ধ। এটা এভাবে বলা যাবে যে পুরুষ সিংহের ন্যায়। এবং উভয় ক্ষেত্রে এটা হচ্ছে আমার উপমিত কর্মধারয় সমাস। হ্যাঁ, এই প্রকারে গেলাম না, এটা এক কথা, এটা কর্মধারয় সমাস। তাহলে পুরুষ সিংহ বলুক অথবা সিংহ পুরুষ বলুক, দুটো কিন্তু একই সমাস ভাইয়া। পুরুষ সিংহ অথবা সিংহ পুরুষ দুটো কিন্তু সমাস কিন্তু একই, মানে কর্মধারয় সমাস একই। আচ্ছা, আয়ের নিমিত্তে যে কর এটা না বলে আয়ের উপর কর, আয়ের উপর যে কর এটা বলা যাবে। আয়ের উপর যে কর বললে তখন এটা মধ্যপদলিপি হয়ে যাবে। হ্যাঁ, তখন এটা আপনি মানে মধ্যপদলিপি আপনি কর্মধারয় বলতে, তখন আর এই তৎপুরুষ বলতে পারবেন না। গুড। সিংহ পুরুষ এটা উপমিত কর্মধারয়, আর পুরুষ সিংহ সাধারণ কর্মধারয়। ওকে, প্রভাত, প্রভাত বললে এই প্র দিয়ে কি বুঝি? একটু আগে প্রশান্তির প্র বুঝছি না, প্রশান্তির প্রয়ের মতো। এই প্রশান্তির প্রতে এই প্র ছিল কি? প্রকৃষ্ট, মানে উত্তম, ভালো। তাহলে ভাত কি? যেই ভাত আমরা খাই, বলুন দেখি। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ ভাতি, নাকি প্রদীপ বাতি? এটা আপনারা কি সারমর্ম লিখে আসছেন না? যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ ভাতি, নাকি বাতি? বলুন তো। এই প্রদীপের পরে মানে কি ছিল? ভাতি ছিল নাকি বাতি ছিল? প্রদীপ মানেই তো বাতি, তাহলে আবার বাতি দেবে কেন? প্রদীপ মানে যেহেতু বাতি হয়, তাহলে এটা আসলে বাতি না, এটা আসলে ভাতি। এই ভাতি মানে আসলে আলো, এটা ভাত থেকে আসছে। কি থেকে আসছে? ভাত। এই ভাত খাওয়ার ভাত না। সো এখানে যে ভাত, এই ভাতও কিন্তু আলো। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? প্রকৃষ্ট যে ভাত। এটা হচ্ছে আপনার কি সমাস? প্রাদি সমাস, মানে যে আলোটা প্রকৃষ্ট বা ভালো বা উত্তম। বুঝতে পেরেছেন? তাহলে যে এই নিশীতে প্রদীপ ভাতি, যেটা এই প্রদীপের আলো, এটা হ্যাঁ এই ভাত থেকে আসছে। এটা দেশান্তর একটুকে পরে আসছি, আশা করছি আপনাদের সমস্যা হবে না। অন্য দেশ, তাহলে অন্য দেশ, দেশান্তর, এটা হচ্ছে নিত্য সমাস। এভাবে গৃহান্তর, লোকান্তর, যুগান্তর। ওকে, হা ভাত, এটা হা ভাতে বা হা ভাত। হা ভাত বললে এই ভাতের অভাব না, তাহলে ভাতের অভাব হা ভাত। তো এই হাটা একটা উপসর্গ বা অব্যয়, এবং তার অর্থই মেন এখানে। আর উপসর্গ অর্থ মেন হইলে, অব্যয়ের অর্থ মেন হইলে, উপসর্গ অর্থ মেন হইলে তার নাম হচ্ছে অব্যয়ভাব সমাস। বুঝতে পেরেছেন? এইবার আমাকে বলুন চৌচালা কোন সমাস? চৌচালা,
কোন সমাস? ভাইয়া পুরা চৌরাস্তার মতন অনেকটা পড়াইছেন একটু আগে। কি হবে? চার চালা আছে যার, নাকি? চার চালা বা চাল আছে যার বা যার, চার চালা যার বললে হবে, চার চালা আছে যার বললে হবে। এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি। ওকে, আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, যেহেতু আপনাদের মধ্য থেকে নিবেদন আসছে একটা সলভ করানোর জন্য। আসেন, আমরণ, বানানটা ভুল হয়েছে, এটা মূর্ধন্য ন হবে। আমরণ, এই দেখেন তো আটা আসছে কিনা, আটটা উপসর্গ না? তাহলে আমরণ মানে কি? মরণ পর্যন্ত। তাহলে মরণ পর্যন্ত আমরণ, মরণ পর্যন্ত। তাহলে কি হবে এটা? অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব বুঝছি কেমনে? কারণ শুরুতে একটা অব্যয় আছে বা উপসর্গ আছে। হরতাল কি হবে দেখি? হরতাল কোন সমাস? যদিও হরতালকে আসলে সমাসের মধ্যে ফেলা ঠিক না, কারণ এটা বিদেশি শব্দ, একটা গুজরাটি শব্দ, গুজরাট থেকে আসছে এটা। এই গুজরাটি শব্দ, বিদেশি শব্দকে আমরা কোনোভাবেই এটাকে সমাসের মধ্যে ফেলা সমীচীন হবে না। তারপরেও এটাকে আপনি সমাসের মধ্যে ফেলতে পারেন। দেখি কোন সমাস হয়, দেখি আপনাদের মধ্য থেকে। নিঃসন্দেহে এই হর একটা উপসর্গ বা অব্যয়, তাই কিনা? একটা হিন্দি উপসর্গ, এবং তার অর্থ মেইন এখানে তালের অভাব, হরতাল, তাই না? যে তাল ছিল, এই যে তালে গাড়ি ঘোড়া চলছিল, যে তালে অফিস আদালত চলছিল, সেটা স্টপ করে দেওয়া হলো, সেটা হরতাল। তাহলে তালের অভাব, হরতাল। কি হবে? অব্যয়ীভাব সমাস। স্মৃতিসৌধ, আচ্ছা স্মৃতিসৌধ কি হবে? স্মৃতিসৌধ কি হবে? যে সৌধটা স্মৃতি রক্ষা করার জন্য নির্মিত হয়েছে না? তাহলে যেই সৌধ বা স্ট্রাকচার, একটা সৌধ নির্মিত হয়েছে কিসের জন্য? স্মৃতি রক্ষার জন্য। তাহলে স্মৃতি রক্ষার্থে যে সৌধ, তাহলে স্মৃতি রক্ষার্থে যে সৌধ। মাঝখানে আমার একটা শব্দ লোপ পাইছে না? মাঝখানে যে পদ, আর মাঝখান থেকে পদ লোপ পাইলে তাকে আমরা কি বলি? মধ্যপদলোপী। এটা কর্মধারা সমাস। সো এত মধ্যপদলোপী এগুলো লাগবে না, শুধু কর্মধারা এটা বুঝতে পারলে হয়েছে। আগে বলো, নিজে প্রথম পেজে পড়ে আসছিলাম না, কর্মধারায় দ্বন্দ্ব, দ্বিগু, বহুব্রীহি, অব্যয়ীভাব এগুলো পড়ছিলাম কিনা? সেখানে দেখেন তো এই স্মৃতিসৌধ দিয়ে সৌধ বুঝি আমরা, স্ট্রাকচার বুঝি একটা। এই স্মৃতির সংখ্যা হলে কি হইতো? দ্বিগু হইতো। যেহেতু সংখ্যা না, তার মানে দ্বিগু না। বিভক্তিকে লোপ পাচ্ছে, লোপ পায় না, তাহলে তৎপুরুষ না, তাহলে কর্মধারা হবে। মানে শর্টকাটে বের করার ওয়েটা বলছেন তো, যদি দুইটা পদেরই অর্থের প্রাধান্য হইতো দ্বন্দ্ব, কোনোটাই নাই বহুব্রীহি, তাহলে এর দ্বন্দ্ব না বহুব্রীহ না, এটা সৌধ বোঝায়, মানে পরবর্তী অর্থের প্রাধান্য আছে। এর পরবর্তী অর্থের প্রাধান্য পাওয়ার পরে যদি এটার অর্থ মেইন হইতো, মানে এটা সংখ্যা হইতো, তাহলে দ্বিগু হইতো। সংখ্যা না হয়ে বিভক্তি লোপ পালে কি হইতো? তৎপুরুষ হইতো। কোনোটা নাই হচ্ছে, তার মানে কর্মধারয় হবে। সো এইটা হচ্ছে অ্যাপ্রোচ, আপনি দ্রুত উত্তর বের করতে পারবেন ইনশাআল্লাহ। পকেট মার আমরা আগে দেখে আসছি, তাহলে পকেট মারে যে, তাহলে এই মার শব্দ দিয়ে একটা ক্রিয়া বানানো যাচ্ছে, এটা হচ্ছে কি? উপপদ তৎপুরুষ সমাস। তাই এই তৎপুরুষ কেমন তৎপুরুষ? উপপদ তৎপুরুষ। দেশান্তর আগে দেখে আসছি, গ্রামান্তর, লোকান্তর, দেশান্তর, গৃহান্তর, নিত্য সমাস, তাহলে অন্য দেশ। আচ্ছা প্রভাত একটু আগে দেখে আসছি, প্রকৃষ্ট রূপে যে ভাত, কি হবে? প্রাদি সমাস, এটা একটু আগে দেখে আসছি, প্রাদি সমাস। আচ্ছা এইবার বলেন তো অনৈক্য কোন সমাস? আমি একটা ক্লু দিয়ে দিছি অবশ্য। অনৈক্য কোন সমাস? অনৈক্য, অনৈক্য কোন সমাস? অনৈক্য কোন সমাস? এটা সবার পারা উচিত, এটা পারতেই হবে, কারণ আমাদের ঐক্যের দরকার, অনৈক্য না। সো এই ঐক্যের অভাব যেন না হয়
সেই বিষয়টাই আমরা মাথা রাখবো এবং সেই বিষয়ে হচ্ছে খেয়াল করব কেন অনৈক্য। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকে জাহিদ হাসান বলছেন অব্যয়ীভাব সমাস, গুড। কী হবে? এটা হচ্ছে ঐক্যের অভাব, তা ঐক্যের অভাব। কী হবে? এই অটা অভাব অর্থ দিচ্ছে, অটার অর্থই মেন, তাহলে এটা একটা উপসর্গ বা অব্যয়, তার অর্থ মেন হইলে তার নাম হচ্ছে কি অব্যয়ীভাব সমাস। এইবার আমাকে বলুন তো, হ্যাঁ অনেকে হাবিবা বলছেন, তন্ময় বলছেন, আব্দুল্লাহ আল মামুন বলছেন, মাশাআল্লাহ সবাই তো বলেন, জোস। ওকে, রাজপথ, রাজপথ, এখানে একটা মজার ক্লু আছে, আমরা বলবো একটু পরে, আগে এটার সমস্যা নির্ণয় করি। রাজপথ কোন সমাস বলেন? রাজপথ কোন সমাস? আচ্ছা, রাজপথ এটা বলার আগে এই যে রাজ দেখছেন, রাজ মানে এটা হচ্ছে ছেলেদের জন্য একটা দুঃখের বিষয়। আসলে দুঃখের বিষয় এই কারণে, ছেলেরা সিঙ্গেল অবস্থায় রাজার মতো জীবনযাপন করতে পারে, রাজা থাকতে পারে, যখনই মিঙ্গেল হয় তখন রাজ হয়ে যায়। আচ্ছা, একজন বলছেন স্যার অ আ থাকলে কি অব্যয়ীভাব সমস্যা হয়? আচ্ছা, অ আ থাকলেই অব্যয়ীভাব হবে বিষয়টা এরকম না, বলছি এই অ আ হচ্ছে একটা উপসর্গ বা অব্যয়, এটা শব্দের প্রথমে থাকলে তার মানে হচ্ছে এটা অব্যয়ীভাব হইতে পারে অথবা প্রাদি হইতে পারে। যদি প্রাদি হওয়ার জন্য অ দিয়ে হয় না বা আ দিয়ে হয় না, প্রাদি হওয়ার ক্ষেত্রে হয় হচ্ছে প্র, পরা, পরি, নির, এই ধরনের কিছু সংস্কৃত উপসর্গ সেগুলো দিয়ে হয়। সো সেক্ষেত্রে আমরা শব্দের শুরুতে অ আ যদি পাওয়া যায়, মূল শব্দ ছাড়া যদি অ আ পাওয়া যায়, তো সেটা আমরা অব্যয়ীভাব ধরে নিতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে তাই হবে। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, কি বলছিলাম যে ছেলেরা সিঙ্গেল অবস্থা কি হয়? রাজা, মিঙ্গেল হইলে রাজ, মানে তার পাওয়ার কমে যায়, শক্তি কমে যায়, তার হচ্ছে তার বউয়ের পারমিশন অনেক কিছু বলতে পারে না। সো এখানে মানে তার একটা হাত কেটে যায় মতো অবস্থা না, রাজা থেকে কি হয়ে গেছে? রাজ হয়ে গেছে। সো যখনই আমি রাজ দেখবো কোনো শব্দের মধ্যে, এটা অবশ্যই দেখবো বেশ বাক্যে কী হবে? রাজা হবে। আপনি এটা কি বলেন? পথের রাজা, পথের রাজা, রাজপথ। আচ্ছা, এটা নিশ্চয় বলছেন র এর বিভক্তি লোপ পাইছে, ষষ্ঠী তৎপুরুষ। আমি যে ক্লুটা দিলাম, এই ক্লুটা দেখেন কিভাবে। শুধু এখানে না, আপনি যদি বলেন হচ্ছে রাজনীতি, বলেন তো কি হবে? রাজনীতি, নীতির রাজা। আপনি যদি বলেন হচ্ছে রাজহংস, হংসের রাজা, তাই না? রাজহংস কি হবে? হংসের রাজা। এভাবে রাজপুত্র বললে রাজার পুত্র, রাজমহল বললে রাজার মহল, রাজমাতা বললে রাজার মাতা। কিন্তু এই রাজ যেখানেই যাক, মানে কি বলবো, যদি সে তার রানীর সাথে থাকতে চায়, সেখানে তাও মানে সে তো রানীর কাছে গিয়ে সিঙ্গেল হইলেও সে রানীর অনুকূলেই থাকে, সেখানেও সে রাজা হইতে পারে, সে রাজে থাকে। সন্ধি দেখবেন, সন্ধিতে মানে যত রাজাই হোক, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, পুরুষ মানুষরা তার ওয়াইফের কাছে ধরা, মানে ধরা বলতে তার ওয়াইফকে সমীহ করে চলে আর কি, মানে সম্মান দেয়, স্নেহ করে, ভালোবাসা, যেটাই বলেন, যেইভাবেই বলেন, তার স্ত্রীকে তার মেনেই চলতে হয় অনেকটা, না? সো যেটা হয়, যেটা বলছিলাম আমরা, হ্যাঁ, সেই বিষয়টা হচ্ছে রাজা থাকে সিঙ্গেল অবস্থায়, কিন্তু মিঙ্গেল হলে রাজ হইতে পারে। কারণ এগুলোকে আমরা যখন বেশ বাক্য করব, তাকে রাজা বানায় দিব আলাদা করলে, বেশ বাক্য করলে। কিন্তু এক জায়গায় গিয়া রাজা হইতে পারে না, সেটা হচ্ছে তার রানীর কাছে। রাজ্ঞী শব্দের অর্থ রানী, মানে রাজ্ঞী শব্দের অর্থ কি? রাজ্ঞী শব্দের অর্থ হচ্ছে রানী। এই রাজা তার রানীর কাছে গিয়া যদি আলাদাও হয়, তাও সে রাজা হইতে পারে না। এবং এটার সন্ধি বিচ্ছেদ দেখেন, রাজ যোগ নি। কেন সেটা? এটা সন্ধি ক্লাসে এডমিশনের সময় পড়াবো ইনশাআল্লাহ। সো যে বিষয়টা আমরা খুব সহজে শর্টকাটে মাথায় রাখতে যাচ্ছি এখানে, সেটা হচ্ছে রাজ শব্দের মধ্যে থাকলে আমি অবশ্যই কী করবো? ভাঙার সময় রাজা বানাবো।
সেটা সন্ধিতে হোক, সমাস হোক, যেখানেই হোক। একমাত্র রাজ্ঞী শব্দের সাথে আমি শব্দটা ভাঙলেও সেখানে রাজা বানাইতে পারবো না, সেখানে রাজা থাকবে। সো ক্লাস কি আরও করবেন কিনা, আমি কি আরও কিছু প্রশ্ন সলভ করবো কিনা আপনারা একটু জানান আমাকে, না হয় এখানে শেষ করবো আর কি। দেখি আপনাদের আগ্রহ থাকলে আপনারা পড়তে চাইলে আরও পড়াবো ইনশাল্লাহ। দেখি আপনারা কি বলেন, আরও কি প্রশ্ন সলভ করবো, আরও কিছু পড়াবো? মোটামুটি সমস্যা কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক কিছু পড়াই হয়েছে, এবং মোটামুটি আপনারা এগুলো যদি ঠিকমতো পড়েন, বাসায় একটু দেখেন, ইনশাআল্লাহ আমাদের এইচএসসি পরীক্ষাটা খুব ভালো হবে। সো সমাস নিয়ে আর কোনো কথাবার্তা আছে কিনা, বা সমাসের আরও কিছু প্রবলেম সলভ করবো কিনা, কোনো প্রবলেম ফেস করছেন এমন হচ্ছে কিনা একটু জানান আমাকে। তন্ময় খান প্রশ্ন করেছেন, স্যার পড়াশোনার বাইরে একটা প্রশ্ন করতে চাই, স্যার আপনি বার্সেলোনা না রিয়াল মাদ্রিদ কোনটা সাপোর্ট করেন? আমি কোনোটা সাপোর্ট করি না, আমি কোনোটারই কোনো প্লেয়াররা চিনি না ঠিক মতো। আমি শুধু মেসিরে চিনি, আর রোনালদোরও চিনি, আর নেইমারের এই দুই একটা পাবলিকরে চিনি, এবং সবাই পছন্দ করি। কারোর প্রতি আলাদা খুব অ্যাট্রাকশন নাই, বা কারোর প্রতি আলাদা কোনো ঘৃণা নাই। আর এই যে রাত জেগে ভোর রাতে খেলা দেখা, এটারও খুব একটা পেশন আমার নাই। সো এটা হচ্ছে আপনাকে হতাশ করার মতো একটা উত্তর। ঠিক আছে, অনেকেই বলছেন ভাইস ভার্সা বলছেন, ঠিক আছে জি। কোনো পড়াশোনা আগুন পড়বো কিনা, একটু পড়বো কিনা বলেন, আর সলভ করবো না এখানে শেষ করতে চাই কোনটা? মানে তারপর বলতে প্রশ্ন সলভ করবো আর কি, মোটামুটি পড়া তো শেষ হয়ে গেছে আমাদের, মোটামুটি সমাজ তো পড়া শেষ, শুধু প্রশ্ন সলভ করবো। এই প্রশ্ন সলভ করবো না এখানে শেষ করে দিব, একটু মতামত দিবেন। ওকে ঠিক আছে, স্যার আরেকটু পড়ান, ভালো লাগতেছে। আচ্ছা ভালো লাগছে, তাহলে একটু পড়াবো। তাহলে কয়জন, মানে একজন বলছেন, এইটার সংখ্যাটা কত? দেখা যাচ্ছে পড়ালাম লোকজন নাই, তখন তো হতাশ হবো, এই লোকজন তো নাই, কারে পড়াচ্ছি, কেউ তো নাই, তখন রেকর্ড ক্লাসের মতো হয়ে যাবে। সো লাইভ ক্লাসে যদি রেকর্ড ক্লাসের মতো হয় তখন ভালো লাগে না, কিন্তু সো লাইভ ক্লাসে সবার থাকা লাগবে, তাহলেই পড়াবো, আর না থাকলে তো ক্লাস পড়ায় লাভ নাই। ফাতিমা শাহনাজ বলছেন, স্যার ক্লাসটা অনেক ভালো হয়েছে, থ্যাঙ্কস। হাইয়া বলছেন পড়ান স্যার, হাবিবা বলছেন আচ্ছা। তাহলে তো অনেকজনই পড়তে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু পড়ি, আর একটা প্রশ্ন সলভ করি, হ্যাঁ ঠিক আছে চলেন। ওকে, কুমিল্লা বোর্ডের প্রশ্ন সলভ করি। এই বানানটা ভুল আসছে, দম্পতি আপনারা বলছেন নিশ্চয়ই, বানানটা দম্পতি। সো এটা পড়ানোর দরকার নাই, কারণ অলরেডি আমরা সলভ করে আসছি। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, যায় অপতি, এটা আমরা দেখে আসছি। আয় করও দেখে আসছি, আয়ের নিমিত্ত কর বা আয়ের জন্য যে কর, তাহলে এটা হচ্ছে কী হবে, যদি তৎপুরুষ বলি তাহলে আয়ের উপর আর নিমিত্তে যে কর হবে, আর যদি কর্মধরে বলি সেটা কী হয়, আয়ের উপর যে কর। ওকে স্যার হলো নিরপেক্ষ, অনেকটা আমার মতো, যে দল বিরিয়ানি দিবে আমি তার পক্ষে। আচ্ছা বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানি খাওয়াইলে আমি একটা পক্ষ নিতে পারি, সব বিরিয়ানি যেন তেন বিরিয়ানি না, ব্র্যান্ডের বিরিয়ানি হওয়া লাগবে। অথবা নিজের যদি হোমমেড বিরিয়ানি হয় তাহলে ভালো। একদিন সব, হ্যাঁ সব তো শেষ, আমাদের তো পড়াচ্ছে না কিছু, আর আমাদের পড়া তো অনেক আগে শেষ হয়ে গেছে, এখন শুধু সলভ মানে প্র্যাকটিস করা। এখানে সলভ করতে গিয়ে দুই একটা ভিন্ন কিছু হয়, এটা জাস্ট কথাবার্তা বলা, আর কিছু না। মাথা কিন্তু যা ঢুকছে আলহামদুলিল্লাহ, এটা থাকলে, এইটুকু থাকলেই সমাসে 5 নম্বরের মধ্যে 5 নম্বর পাওয়া সম্ভব আলহামদুলিল্লাহ, যদি এইটুকু মাথা থাকে। ওকে আসেন, তাহলে আয়ের নিমিত্তে যে কর অথবা আয়ের উপর যে কর, দুইটাই শুদ্ধ। মুখচন্দ্র, তাহলে এটা বুঝছি আমার অবশ্যই কর্মধারয় সমাস। কীভাবে তুলনা হয়েছে না, চাঁদের সাথে মুখের তুলনা হয়েছে। আচ্ছা তুলনা হওয়ার পরে এখন আমাকে বলেন তো, এই তুলনাটা হওয়ার পরে কি এটা উপমান হবে না উপমিত হবে না রূপক হবে, এগুলো নিয়ে কনফিউশনে যাওয়ার আপাতত দরকার নেই, আপনি কর্মধারে বুঝতে পারলে হয়েছে। তুলনা যখন হবে বুঝবো কি কর্মধারায়, কি বুঝবো, তুলনা হলে কি বুঝবো, কর্মধারায়। তুলনা না হলে বুঝছি আমরা ওই বিভক্তি লোপ না পাইলে তৎপুরুষ, সংখ্যা হলে দ্বিগু, কিছু না হলে কর্মধারয়, সেটা বুঝছি। মহানবী বলছে করকমল, বা এই যে রক্তকমল, এই শব্দগুলো আছে সেগুলো আমরা দেখে আসছি। সো এইখানে দেখেন মুখের সাথে চাঁদের তুলনা হয়েছে, তুলনা হইলে কি বুঝবো, কর্মধারয় সমাস। তাহলে এটা একটু শর্টকাট লিখে রাখি আমরা, তুলনা হইলেই কর্মধারয়। ঠিক আছে,
তাহলে ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায় অথবা চন্দ্রের ন্যায় মুখ, চন্দ্রের ন্যায় মুখ, দুইটাই শুদ্ধ। প্রবচন, প্র পেয়ে গেছি না? তো প্র দিয়ে বেশিরভাগ কি হচ্ছে? প্রাদি হচ্ছে, তখন সেটা কি হবে? প্রকৃষ্ট যে বচন, প্রকৃষ্ট যে বচন, তো সেটা কি হবে? প্রাদি সমাস। তেপান্তর কি হবে? অন্তর বা অন্তর আছে কিনা? কি অন্তর থেকে কি হয়? নিত্য সমাস, নিত্য সমাস। তাহলে অকাল পক্ষ, পক্ষ বুঝে কিনা? তাহলে অকাল পক্ষ মানে পাকা বোঝায়। তাহলে কি পাকা? যে অকালে বাকছে, তাহলে অকালে পক্ষ যে বা অকালে পক্ষ। তাহলে এখানে বিভক্তি লোপ পাইছে কিনা? কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। তো সপ্তমী বিভক্তি লোপ পেলে কি হবে? সপ্তমী তৎপুরুষ। তাহলে অকালে যে পক্ষ বা অকালে পক্ষ যে, সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ। অকালে পক্ষ বললে হবে, অকালে এর যে বাদ দিলে হবে এখানে। আচ্ছা, এবার এই যে যথা আছে, যথা হলে সেটা কি হয়? এটা অব্যয় পদ, আর অব্যয় প্রথমে তাহলে কি হবে? অব্যয়ীভাব সমাস। তাহলে অকাল এই রীতিকে অতিক্রম করে, রীতিকে অতিক্রম না করে, অব্যয়ীভাব সমাস, রীতিকে অতিক্রম না করে। আচ্ছা, এখানে একটা জোস জিনিস, দোমনা, এইটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস না কেন বলেন? নিত্য আর দ্বিগু সমাস নামটা কি এক নাকি আলাদা? অবশ্যই আলাদা। নিত্য সমাস একটাকে পড়াইছি, নিত্য সমাসের বিষয়টা তিনটা জিনিস দিয়ে মোটামুটি একটা বিশাল অংশ শেষ করা যায়। আর দ্বিগুর বিষয় হচ্ছে প্রথমে সংখ্যা পাওয়া যাবে, নিত্যের মধ্যে সংখ্যা নাই কিন্তু। দেখেন নিত্য এখানে, আচ্ছা এখানে আরেকটা ভালো প্রশ্ন, যে তেপান্তর, এখানে যে তে দিয়ে তো আপনার কি বলে সংখ্যা বোঝায়, তো সংখ্যা বুঝলে এটাকে আমার এটা দ্বিগু হবে কিনা? হ্যাঁ, আপনি মনে হয় এই কারণে আপনার সমস্যাটা হয়েছে, বুঝছি। তো এখানে দ্বিগু না হয়ে কেন নিত্য হচ্ছে? শব্দের শেষে যখন অন্তর বা আন্তর পাওয়া যাবে, তখন দ্বিগু সমাস। তো এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমি কেন এটাকে দ্বিগু বলছি না, কেন নিত্য বলছি, অথবা সংখ্যাবাচক বহুব্রীহি কেন বলছি না? বলেন তো। এটা কেন সংখ্যাবাচক বহুব্রীহি বলছি না, কেন নিত্য বলছি? এই যে আমরা এটাকে বলছিলাম যে শব্দের শেষে অন্তর বা আন্তর, গ্রামান্তর, লোকান্তর, দেশান্তর, গৃহান্তর, যুগান্তর, এই ধরনের চিহ্নগুলো পাইলে আমরা তাকে কি বলছি? নিত্য সমাস। সেই জায়গা থেকে আসলে তাকে নিত্য সমাস বলা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, দ্বিগু সমাসটাকে, তেপান্তর শব্দটাকে অনেকে দ্বিগু সমাস বলে, এটা অশুদ্ধ না। আমি ক্লাসে আছে, পরে ফোন দিচ্ছি। তেপান্তরকে অনেকে দ্বিগু সমাস বলে, এটাও একেবারে অশুদ্ধ না। কেন বলেন তো? এই যে তে আছে না, আচ্ছা এটাকে আমি নিত্য সমাস, আচ্ছা এখানে তো আন্তর বা অন্তর না, খুবই দুঃখিত, খুবই দুঃখিত। যিনি এটা দৃষ্টি আকর্ষণ করছেন, ঠিক আছে, এটা নিত্য সমাসই না, এটা খুবই সরি, এটা আমি ওই যে অন্তর অন্তরে মিলাই ফেলছি। হ্যাঁ, এখানে মূলত প্রান্তর, এটা, হ্যাঁ, এই প্রান্তর বা প্রান্তর, সরি, ঠিক আছে। হ্যাঁ, আব্দুল্লাল মামুন এবং হচ্ছে হাবিবা খান, হ্যাঁ, থ্যাংক ইউ। তেপান্তর এটা প্রান্তর, এটা অন্তরান্তর কাহিনী না। এখানে এই যে গ্রামান্তর যখন বলছি, যখন লোকান্তর বলছি, যখন দেশান্তর বলছি, যখন যুগান্তর বলছি, তখন কিন্তু এই অন্তর বা আন্তরের পূর্বে আমার এখানে কিন্তু একটা মূল শব্দ ছিল। দেখেন এখানে যোগ, গ্রাম, লোক, দেশ মূল শব্দ ছিল, কিন্তু এই অন্তর বা আন্তর ট্যাপ কিন্তু মূল শব্দ না, বা তেপা কিন্তু মূল শব্দ না। তে একটা মূল শব্দ, প্রান্তর একটা মূল শব্দ। এই তে শব্দের অর্থ হচ্ছে তিন। তে শব্দের অর্থ কি ভাইয়া? তিন। তে মাথা, তারপর তে পায়া, ওই তিন। তাহলে এই তিন আছে এবং প্রান্তর বোঝায়, তিন প্রান্তরের সমাহার, এটা তেপান্তর। তিন প্রান্তর একত্রিত হলে তাকে তেপান্তর বলি।
তো এটা হচ্ছে দ্বিগু সমাস। থ্যাঙ্কস টু ইউ, এটা দ্বিগু সমাস। হ্যাঁ, ওকে। দুমনা যে ছিলাম আমরা, আব্দুল্লাহ মামুনের মধ্যে হাবিবা খান, আপনাকে বুঝতে পেরেছেন তেপান্তর দ্বিগু কেন হইলো, কেন নিত্য না? আমি একটু আগে এটা নিত্য বলছিলাম, আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি। লিখে শুধু বলি না, লিখে বলছিলাম। আচ্ছা, সরি, আশা করছি আপনারা বুঝবেন বিষয়টা। দোমনা, তো দোমনা কেন? দুই দেখেন প্রথমে সংখ্যা আছে কিনা, সংখ্যা আছে। তো প্রথমে সংখ্যা থাকলে এটা তো হয়তো দ্বিগু হওয়ার কথা, না হয় সংখ্যাবাচক বহুব্রীহি হওয়ার কথা, কিন্তু এটা দ্বিগুও না, সংখ্যাবাচক বহুব্রীহিও না, এটা বহুব্রীহি সমাস। কিন্তু দ্বিগু না হয়ে, সংখ্যাবাচক বহুব্রীহি না হয়ে, এটা হচ্ছে আমার প্রত্যয়ান্ত বহুব্রীহি। প্রত্যয়ান্ত বহুব্রীহি মানে বহুব্রীহি নিশ্চিত, কিন্তু এটা সংখ্যাবাচক হলো না কেন? এটা বহুব্রীহি হয়েছে বুঝলাম, কিন্তু প্রত্যয়ান্ত কেন, কেন সংখ্যাবাচক না? কারণ প্রথমে সংখ্যা তো আছে, মনে আছে না, যে চৌচালা, দশানন, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সেতার, এগুলো তো সংখ্যাবাচক বহুব্রীহি হয়েছে। তো এখানে দু মনা, এই দু তো সংখ্যা, এই দু মনা দিয়ে আসলে মন বুঝি না, বুঝি এমন একজন ব্যক্তিকে যার মনটা দুই দিকে মন যার, না একদিকে না। এই অনেকে দেখবেন ক্লাসের মধ্যে ঢুকছে, ক্লাসে লাইভ ক্লাসে আছে, আবার এই কি বলে মেসেঞ্জারে আবার বন্ধুরা ডাকতেছে, দোস্ত তাড়াতাড়ি ক্লাসে আয়। তো ডাকা ঠিক আছে, কিন্তু আসার পরে এটুকু বলা তো ঠিক ছিল, দেন ক্লাসে ঢুকলে হইতো না, এরপরে আবার গল্প শুরু করে দিছে, তখন ক্লাসে মনোযোগী না, তাহলে তার মনটা দুই দিকে না, তাই দুই দিকে মন যার, দুমনা। তো বুঝলাম এটা বহুব্রীহি সমাস, কিন্তু এটা সংখ্যাবাচক হলো না কেন, কেন প্রত্যয়ান্ত হয়েছে? এখানে মনে রাখবো, এখানে যদি এক বা দুই থাকে, কি থাকবে? এক অথবা দুই শব্দের শুরুতে। হ্যাঁ, শব্দের শুরুতে, শব্দের শুরুতে মানে প্রথম পদ বা পূর্ব পদে যদি এক বা দুই থাকে, এবং শেষের দিকে এখানে যে প্রত্যয়টা হয়তো আ হইতে পারে, অথবা এ হইতে পারে, অথবা ও হইতে পারে, এটা থাকবে কোথায়? শব্দের শেষে, প্রত্যয় হিসাবে। শব্দের শেষে কি হিসাবে? প্রত্যয় হিসাবে। আর প্রত্যয় বসে কোথায়? শব্দের শেষে। তখন তাকে আমরা সংখ্যাবাচক বহুব্রীহি না বলে কি বলবো? প্রত্যয়ান্ত বহুব্রীহি বলবো। কারণ এই যে দেখবেন আপনার যে ঘর মুখ, ঘরের দিকে মুখ যার, তাহলে এখানে প্রত্যয়ান্ত বহুব্রীহি বলছি, এটা হচ্ছে দুই দিকে মন যার, দুই দিকে মন যার, দোমনা। তাই দোমনা কেন সংখ্যাবাচক বহুব্রীহি হয় নাই? আশা করছি ক্লিয়ার হয়েছে। সংখ্যাবাচক বহুব্রীহি হবে যদি এক দুই ছাড়া অন্য কিছু হয়, যেমন তেপায়া সংখ্যাবাচক বহুব্রীহি হয়েছে, চৌচালা হয়েছে, এরপর হচ্ছে দশানন, সেতার, আপনি এইভাবে দশভুজি, দশ গজা, এগুলো হয়েছে, দশ গজি হয়েছে। কিন্তু দোমনাটা দুই সংখ্যা থাকার পরেও তাকে আমরা প্রত্যয়ান্ত বহুব্রীহি বলছি, সংখ্যাবাচক বহুব্রীহি না। হ্যাঁ, পরীক্ষার হলে কোনোভাবেই প্রকারে যাওয়া যাবে না, শুধু বহুব্রীহি লিখবো পরীক্ষা। হ্যাঁ, শুধু বহুব্রীহি লিখবেন। আব্দুল্লাহ রিয়াদ ভাই, পরীক্ষার হলে কোনোভাবেই প্রকারে যাওয়া দরকার নাই, বেশি পাণ্ডিত্য দেখাইতে গিয়ে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। সো ধরা আমি খাবো না, ধরা খাইলে মুশকিল, আমরা শুধু বহুব্রীহি লিখব। জি, তাহলে ক্লাস কেমন লাগলো, কেমন হয়েছে, আপনারা কতটুকু সাপোর্ট পেয়েছেন? সার্বিকভাবে ক্লাসের ফিডব্যাক জানান, একটু জেনে আজকের মতো ক্লাসটা শেষ করতে চাই। সো ভালোবাসার ভাই আপুরা একটু জানাই দিবেন, খারাপ হলে অবশ্যই বলবেন। এবং আমাকে জাস্ট অনেকে আছে পাম দেয়, পাম দেওয়ার জন্য না, অনেস্টলি ক্লাসের রিভিউ দিবেন যে ক্লাস কেমন ছিল, এবং এইভাবে ক্লাসগুলো সামনে পেতে চান কিনা, এই ধরনের ক্লাস আপনাদের সাপোর্ট হবে কিনা। এবং আমরা ক্লাসের শেষে এই ফিডব্যাকটা নিয়ে একটা কারণে, আপনার পরামর্শের ভিত্তিতে আমরা ক্লাসগুলোকে আরও ডেভেলপ করতে পারি। যেমন আজকে ক্লাসে কোনো সমস্যা হয়ে থাকলে, যেমন লাইটিংয়ে আজকে একটু প্রবলেম ছিল, এটা আমি দেখছি আপনারা হয়তো কেউ বলেন নাই, আমরা নিজে খেয়াল করছি। সো আরও কিছু জায়গায় প্রবলেম ছিল, যেগুলো আমরা টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল, যেগুলো আপনার হ্যাম্পার হয় নাই। কিন্তু ক্লাসের কোয়ালিটি, ক্লাসের কন্টেন্ট এবং সব মিলে ক্লাস কেমন ছিল এটা একটু জানাবেন আমাদেরকে। ক্লাস আচ্ছা, ক্লাস কবে পাবেন আপনারা বুঝে নেই। গুলশান, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, অনেক ভালো হয়েছে ভাইয়া, অনেক ভালো ভাইয়া।
আর আমার কনফিউশনগুলো দূর হয়েছে, মাশাআল্লাহ। ক্লাসটা ভালো ছিল, মাশাআল্লাহ। হ্যাঁ, যে কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। ফার্স্টে বলছি আর লাস্টে বললাম, জোস জোস জোস। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য, বিশেষ করে বিজনেস টাইটানের জন্য অনেক বড় পাওয়া। আমরা চাই আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে ক্লাস, থ্যাংক ইউ। নেক্সটে আবার কবে আপনার ক্লাস পাবো? আচ্ছা, এটা ইনশাল্লাহ পাবেন। আমরা আপনাদের কাছ থেকে নিব, পরামর্শ নিব যে কবে ক্লাস দেওয়া যায়। আপাতত আমাদের এখন যে সেগমেন্টে ক্লাসগুলো চলছে, আগে ইংলিশ হয়েছে, এবার বাংলা হয়েছে, আরও গ্রুপের সাবজেক্টগুলো হবে। সো এই সাবজেক্টগুলোর ক্লাস হওয়ার পরে আবার আমরা ক্লাস দিব ইনশাল্লাহ। অনেক সহজভাবে বুঝিয়েছেন ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। অনেক ভালো হয়েছে স্যার। পরবর্তীতে আপনার ক্লাস আরও পেতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওয়াসিম মাহমুদ ভাই। সো অনেকেই আলহামদুলিল্লাহ, আপনারা আশা করছি এই সাপোর্টগুলো নিয়ে এইচএসসিতে ভালো তো করবেন ইনশাআল্লাহ। এগুলো দেখবেন এডমিশনের সময়, দেখবেন এটা আপনাকে অনেক ভালো করে সাপোর্ট দেবে ইনশাআল্লাহ, এটুকু বিশ্বাস রাখতে চাই আমরা। সো আপনাদের কল্যাণ হোক, আপনাদের এই যে পরিশ্রমটুকু, এই 2 ঘন্টা সময় প্লাস আপনারা সময় দিয়েছেন, এই সময়গুলো আপনাদের জীবনে পরিবর্তন নিয়ে আসুক, একজন ভালো মানুষ হন, আপনাদের জীবনে অনেক সুন্দর সুন্দর বিষয় পরিবর্তন আসুক, সুন্দর পরিবর্তন আসুক, আপনাদের জীবন সুন্দর হোক। আপনাদের কল্যাণ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।